বিক্রম ঘোষ লোকটা অ্যাকচুয়ালি কেমন? কেউ বলে প্রচন্ড অহংকারী, 1 টাকাও কমায় না। তবলাকে মাঝখানে বসিয়ে একটা শো করছে, তার জন্য আবার 1 লক্ষ টাকা চাইছে, এবং ওই স্টিরিওটাইপটা ভাঙা আই থিঙ্ক হ্যাজ বিন মাই লাইফ ওয়ার্ক। কিন্তু তবলাবাদকদের স্থান চেঞ্জ হয়েছে না, শুধুই বিক্রম ঘোষের চেঞ্জ হয়েছে। আমি শুনেছি মোহন ভাগবত তোমার বাড়িতে এসে তোমার বাজনা শোনেন। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছে, আমরা দেখেছি যে দি দেন চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি তোমায় নিয়ে গিয়ে তুমি 4-5বার বাজিয়েছো। বিক্রম ঘোষের ইয়েটা কি, মানে ইজ ইট টর্ন বিটুইন দ্য টু ওয়ার্লডস? একজন যদি পলিটিশিয়ান হয়, তাকে মনে প্রাণে সেই কাজটা করতে হবে। কি বলছো তুমি? মদন মিত্রর নাম শুনেছো? তো মদন মিত্র তো সবই করতেন, ও লাভলি থেকে শুরু করে। বাট একটা কনসার্টে এমসি অ্যানাউন্স করছে, এখন আপনাদের সামনে বিখ্যাত অভিনেতা বিক্রম ঘোষ তবলা সোলো বাজিয়ে শোনাবে। দ্যাট ওয়াজ আ টার্নিং পয়েন্ট। আই এম মেকিং আ হিউজ মিস্টেক। তুমি সিঁড়ি দিয়ে উঠেছো, তোমার বন্ধুরা অনেকে লিফট দিয়ে উঠেছে, উঠে তারা মন্ত্রী শান্ত্রী হয়ে গেছে, কি এমপি হয়ে গেছে। তখন একবারও মনে হয়নি যে উইশ আই হ্যাড টেকেন দ্য এলিভেটর? একদমই না। রবিশঙ্কর বা জাকির হোসেনের তোমাকে পার্টিং গিফট কি? রবিশঙ্করজি আমাকে সব থেকে বড় গিফট যেটা, চুল টুল ঝাঁকিয়ে এমন একটা সিচুয়েশন তৈরি করো না বাজিতে, যে তখন বাজনাটা মানে যে গায়ক সে কিছুটা পেছনে চলে যায়, বা যে বাজাচ্ছে। যারা যেটা বলে ক্রিটিসাইজ করে ওটা বলে আমাকে তুমি চিঙ্গারিটা জ্বালাচ্ছ। গাল বাজান বিক্রম ঘোষ, সেও তো 25 বছর হয়ে গেল, আরেকটা কি গাল বাজাচ্ছে। আমি তোমাকে অরিন্দম শীলের মেয়ের বিয়েতে বাজাতে দেখলাম ফোর্ট উইলিয়ামে, এবং ইনফ্যাক্ট আমার দেখে মনে হলো যে তোমার বোধহয় হাতে অ্যাডিশনাল কোনো স্ট্রেংথ আছে, বিকজ আদারওয়াইজ ওরম হাতের উপর জোর দিয়ে একটা লোক বাজাতে পারে না। তোমার ডাক্তার বলেছিল বাজনা ছেড়ে দিতে, নাকি তোমার ওই স্ট্রেংথটা নেই? হ্যাঁ, এটা কখনো বলা হয় না, মেবি বলা উচিত, বলি। আজকে আড্ডাজীবীতে আমার বাড়িতে বসে যিনি আড্ডা দিতে এসেছেন, তাকে সবাই এক ডাকে চেনেন, লোকালি, ন্যাশনালি, এবং মিউজিকের জগতে, অফকোর্স ইন্টারন্যাশনালি। কিন্তু সবকিছু ছাড়িয়ে কোথাও আমার মনে হয় যে এই যে ইমেজারি অফ বিং এ ভেরি সাকসেসফুল মিউজিশিয়ান, অ্যাক্টর, ইদানিং যদি অভিনয় করেন না, মিউজিক ডিরেক্টর, সবকিছু ছাড়িয়ে কোথাও খুব উষ্ণ একজন মানুষ এবং খুব বন্ধু বৎসল একজন মানুষ, হু অ্যাট টাইমস গেটস মিসআন্ডারস্টুড, কিন্তু বন্ধুরা জানে অ্যাকচুয়ালি উনি কিরকম, আর অফকোর্স শ্রোতারা জানে উনি কিরকম। আমার মনে হয় এটাতেই যথেষ্ট। আজকে আমার বাড়িতে আড্ডাজীবীতে অতিথি বিক্রম ঘোষ। বিক্রম, ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ, অ্যাবসলিউট প্লেজার টু বি হিয়ার। আমার একটা কথা বলো যে আমি তুমি আপনি আপনি বলবো না, কেন গো বলবো। হঠাৎ? এই ইন্ডাস্ট্রিতে, যদিও মিউজিক নয় বাট এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে গত 6 মাসে দুটো মর্মান্তিক ঘটনা ঘটেছে। একটা রাহুল, একটা অনিক দত্ত। এই দুটো ঘটনা কিভাবে, হাউ ইট হ্যাজ ইট এফেক্টেড ইউ অ্যাজ এ প্রফেশনাল, অ্যাজ এ মানে কলিগ? একটা ফেজ থাকে মানুষের জীবনে, when death is unfamiliar. একটা ফেজ আসে যখন ওটা ফ্যামিলিয়ার হতে থাকে আস্তে আস্তে। আমার জীবনে অ্যারাউন্ড 10 বছর আগে থেকে এখন অবধি আই হ্যাভ লস্ট আ লট অফ পিপল। আমার বন্ধুরা, আমার স্কুল কলেজের বন্ধুরা, বহু। ইট নেভার সিজেস টু শেক ইউর সিস্টেম, কিন্তু কোথাও ইউ বিগিন টু ফিলসফাইজ ইট। এবং রাহুল বা অনেক, দুজনের সঙ্গে আলাপ তো ছিলই, কিন্তু খুব ঘনিষ্ঠ আমি ছিলাম না ওদের সঙ্গে। বরং অনেকের সঙ্গে জয়ার, আমার স্ত্রীর আর একটু আলাপ বেশি ছিল, অভিনয়ের জগৎ বলে, আমার মিউজিক জগৎ বলে অতটা ছিল না। কিন্তু সার্টেনলি একটা, ইট হিটস ইউ যে আনটাইমলি ডেথ ইজ আ ভেরি ফোর্সফুল থিং, যেটা কোথাও একটা কিছু যেন ছেড়ে যায়, শুধু মনে না, শরীরে ছেড়ে যায় সেটা। ইউর বডি ফিলস ডিফারেন্ট ফর আ লং স্পেশালি টাইম। মৃত্যুর ধরনটা যদি অন্য ধরনের হয়। ঋতুপর্ণ ঘোষ মারা গেল যখন, মানে অদ্ভুত ভাবে আর কি, মানে আমার জীবনে, মানে তুমি অনেকের, রাহুলের কথা বললে, রশিদ। হ্যাঁ, রাশিদ গেছে, শুভঙ্কর গেছে, এবং আমার আরেক ভীষণ প্রিয় বন্ধু, যে মিউজিশিয়ান নয়, সমন্তক দাস, যে যাদবপুর ইউনিভার্সিটির প্রো ভিসি ছিল, ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়েন্ট ইংলিশ টিচার্স অফ আর ইরা।
তারও অ্যাবনর্মাল মৃত্যু, সেটাও ওটা মারাত্মক নাড়িয়েছিল আমাকে, বিকজ একদম বেস্ট ফ্রেন্ড আর কি, মানে বেস্টেস্ট যদি মানুষের জীবনে দুটো থাকে বা তিনটে থাকে তার মধ্যে একজন। তার মধ্যে একজন। সো ডেথ হ্যাজ শেখাচ্ছে অনেক কিছু, অনেক কিছু শেখাচ্ছে, কিন্তু ইটস নট ইজি টু মেন্টালি অ্যাকসেপ্ট দিস থিংস। এটা কারোর জন্যই সহজ নয় এটা। অনিকা রাহুল কেন যাবে? আর যারা এত ভালো কাজ করে তাদের চলে যাওয়াটা তো একটা একটা লস টু দ্য আর্টিস্টিক ওয়ার্ল্ড। এই যে শিল্পীদের এই সুইসাইড, এই ধরনের ঘটনাগুলো, যেখানে নিজের ঋতুপর্ণ নিজের কেয়ার রাখতো না, ওষুধ খেত না, যে এইটা কি মানে শিল্পী হিসেবে তোমার কাছে কিরকম? এটা মানে কিরকম লাগে এগুলো শুনলে? তুমি মাস্ট বি ভেরি ডিসিপ্লিন। আই ওন্ট সে আই এম ভেরি ডিসিপ্লিনড। আমি চেষ্টা করি এখন ডিসিপ্লিন থাকার, কারণ আকাঙ্ক্ষা এখনো অনেক আছে। সেই আকাঙ্ক্ষাগুলো এই বয়সে এসে, where I will be 60 years old in a few months, সেখানে it is not if you don't take care, তাহলে কিন্তু একটা রিস্ক চলে আসছে। আর যেই প্ল্যানগুলো আছে সেগুলো আশা করছি যে সেগুলো করে উঠতে পারবো। আমরা তো কেউ বলতে পারি না যে পারবো, তার জন্য যতটুকু চেষ্টা করা যায়। কিন্তু ক্রনিক মানে মেন্টাল হেলথ ইস্যুস যদি কারো থাকে, আমি এটা খুব কাছ থেকে দেখেছি অন্য বন্ধু, চেনা লোকেদের, সাংঘাতিক জিনিস। মানে ইট ইজ রিয়েলি ডিফিকাল্ট টু হ্যান্ডেল দ্যাট। অ্যান্ড তোমার লাইফে যখন মেন্টাল ক্রাইসিস এসছে, তুমি সেটা কিভাবে হ্যান্ডেল করেছো? থ্রু মিউজিক? না, মিউজিক একটা চিরকালীন হেল্প। ছোটবেলা থেকে মিউজিক জীবনে না থাকলে মানুষটা অন্যরকম হতো, হেডস্পেসটা আলাদা হতো, সেগুলো সত্য। কিন্তু যখন মেন্টাল কিছু ট্রমা হয় কারো, তখন ইটস নট জাস্ট মিউজিক, ইট ইজ ইয়োর মেন্টাল বিল্ট আপ। যেটা আমরা ছোটবেলা থেকে কিভাবে বড় হই, আমাদের বন্ধু বান্ধবের ব্যাকআপ সিস্টেম কতটা স্ট্রং, আমার কি সেই সেন্সটা আমার ভেতরে আছে যে আমার জন্য লোক আছে, নাকি আমার মারাত্মক একাকিত্ব, এইসব জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায়। এবং সেন্স অফ পারপাস আর একটা জিনিস, যদি কেন কেন বেঁচে আছি? কেন বেঁচে আছি, এইটা যদি হারাতে থাকে আস্তে আস্তে, সেই কেন বেঁচে থাকার মধ্যে কিন্তু পার্সোনাল লাইফ অ্যান্ড প্রফেশনাল লাইফ দুটোই ইনভলভড। একটা শুধু হলে সবসময় মানে স্পেশালি পার্সোনাল লাইফ আরও বেশি ইম্পর্টেন্ট বলে আমার ধারণা। মানে পার্সোনাল লাইফ মানে নট জাস্ট দ্য টিপিক্যাল থিংস অফ ম্যারেজ জানি তা না। পার্সোনাল লাইফ হচ্ছে আমার ভেতরে কি চলছে, সেইটার জন্য কিন্তু একটা জিনিস আমি রেকমেন্ড করবো, আই এম নোবডি টু রেকমেন্ড, বাট উইথ অল হিউমিলিটি, মেডিটেশন। আমি 20 বছর মেডিটেট করি। মেডিটেশন মারাত্মক হেল্পফুল। যদি ঠিকঠাক করে করা যায়, তাহলে ওটা ডিসিপ্লিনের মধ্যে যদি আনা যায়, তাহলে কিন্তু মাইন্ড অনেকটা রিল্যাক্সড, হ্যাপিয়ার থাকে। আমি তোমার রুটিন যা শুনি, সকালবেলা টলিক ক্লাবে জিম, তারপরে ইউ গো ফর এ ওয়াক, তারপরে ফিরে এসে তোমার আমেরিকান আর জার্মান বন্ধুদের সঙ্গে মিটিং করো। এর মধ্যে মেডিটেশনটা কোথায় আসবে? না, বলি না। সকালবেলা ঘুম থেকে খুব সকালে উঠি, 6টা 6:30টার মধ্যে উঠে পড়ি। ঘুমোতে যাও? ঘুমোতে যাই ইদানিং খুব চেষ্টা করি 12টার মধ্যে শুতে। তো চেষ্টার একটা ফল আছে। তোমার জীবনে দুষ্টু বন্ধুদের সংখ্যা কম, যারা অ্যালাউ করে তোমাকে 12টার মধ্যে ঘুমিয়ে পড়তে? আমার দুষ্টু বন্ধুরাও এখন একটু তাদের বয়স হয়েছে। এবার সবার যত বয়স হচ্ছে তা বুঝতে পারছি যে ডিসিপ্লিন, গুড স্লিপ, গুড ইটিং এগুলো ইম্পর্ট্যান্ট। তো সেটা একটা সবাই চেষ্টা করছি একটু তাড়াতাড়ি শুতে, রেস্ট করতে। আরেকজন মারা গেল খুব আনফর্চুনেটলি, রাশিদ, যার ব্যাপারে কেউ সেরকম কিছু এতটা যে অ্যাকিউট হয়েছে কেউ জানতো না বলে আমি মিউজিক ওয়ার্ল্ড থেকে শুনি। তুমিও কি জানতে না? ডিরেক্টলি কখনো বলেনি, ও কখনো বলেনি। আই রিয়েলি উইশ যে ও যদি বলতো ভালো হতো। আমরা বন্ধুরা যখন জানতে পেরেছি ভেরি লেট, এবং ভীষণ একটা ডিফিকাল্ট
খবর ছিল যখন জানতে পারলাম, ওর কাছ থেকে তো জানিনি, সেটা মানুষের মাধ্যমে ছড়িয়েছিল খবরটা, সেটা যখন শুনলাম এবং বোঝা গেল যে ইটস আ সিরিয়াস স্টেজ, ইট ওয়াজ টেরিবল। আমার থেকেও 3 মাস বয়সে বড়। সিমিলারলি শুভঙ্কর, গ্রেট তবলা প্লেয়ার, তার মৃত্যুটা সেটা কোভিডে হয়েছিল। কিন্তু রাশিদের ক্ষেত্রে একটা অদ্ভুত মনে হয়েছিল যে যদি একটু পাশে দাঁড়াতে পারতাম, যদি কোনোভাবে একটু মানসিক সাপোর্ট হোয়াটএভার, মানে সেটা আর সময় হলো না করার, এতটা লেটে জানলাম সব কিছু। ইট ওয়াজ নট, উই ডিডন্ট হ্যাভ দ্য অপরচুনিটি। তোমার আর রাশিদের যুগলবন্দি তো একটা মানে কি বলবো, ইটস এ নেম প্লেট, ইটস নট জাস্ট এ ফাংশন। তো সেটা শ্রোতারা মিস করবেন। তোমাকে লাস্ট কথা তোমার সঙ্গে কি হয়েছিল রাশিদের? স্বাভাবিক অবস্থায় সপ্তাহে 3-4টে ফোন কল সকালের দিকে হতো, কি হচ্ছে, কি করছিস, আমাদের ছেলেরা বন্ধু, 2 ছেলে কাছাকাছি বয়সী, সেই দিকটা থেকেও একটা ছিল, অ্যাজ ফ্যামিলিজ উই ইউজড টু মিট। ওর মেয়েরা, ওর ছেলে, আমার কথাবার্তাগুলো সিভিলাইজ ল্যাঙ্গুয়েজে হতো, মানে ফাদাররা শুনতে পারেন, নিয়ে শুনতে পারেন, এইভাবে হতো না? হতো না, না। হুম। না, কম মানে একদম গোড়ার দিকের বন্ধু যারা হয়, হ্যাঁ। রাশিদের আমি বন্ধু যখন উই ওয়ার 13 or 14 ইয়ার্স অফ এজ, সেই বন্ধু যারা হয় তাদের সঙ্গে তো মানে ল্যাঙ্গুয়েজ বার থাকে না, থাকে না। সেটা হয় না। তুমিও ইউ উইল এগ্রি উইথ দ্যাট। অ্যাবসলিউটলি। It doesn't exist, and that's the wonderful part of those relationships. So you can say anything and get away with it. রাশিদকে যদি একটা কথা বলার সুযোগ থাকতো উপরে, কি বলতে? একটু যদি মাইন্ডফুল হতিস যে যখন এটা হচ্ছে, হওয়ার তো একটা কারণ আছে। একটা জিনিস যখন ঘটে, একটা যখন ডিজিজ হয়, ইফ আ লিটল মোর কেয়ার হি হ্যাড টেকেন, আর একটু কনসিয়াস থাকতো জিনিসটা নিয়ে, তাহলে জগৎ ওকে আরো পেত। অত বড় একটা শিল্পী তো মানে দ্বিতীয় নেই আমাদের ইরাতে, ভারতবর্ষে সিঙ্গার বলতে ওই, মানে ওই, আমি আমাদের এজ গ্রুপের কথা বলছি। সো ইটস এ হিউজ লস। আমার পার্সোনাল লস তো আছে, সেটা আলাদা, কিন্তু দেশের জগতের লস, যে ওরকম একটা সিঙ্গার আবার কবে হবে এটা বলা মুশকিল। আমরা কথা বলবো যে আমি শুনেছি মোহন ভাগবত তোমার বাড়িতে এসে তোমার বাজনা শোনেন। আবার যখন এখানে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছে, আমরা দেখেছি যে দি দেন চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি তোমায় নিয়ে গিয়ে তুমি 4-5বার বাজিয়েছো ওখানে, যেখানে রাশিদও ছিল ইনসিডেন্টলি। সো বিক্রম ঘোষের ইয়েটা কি, মানে ইজ ইট টর্ন বিটুইন দ্য টু ওয়ার্লডস, বিজেপি এদিকে, তৃণমূল ওদিকে? আই এম কমপ্লিটলি অ্যাপলিটিক্যাল। আমি চিরকালই অ্যাপলিটিক্যাল। আমার কোনো তুমি স্কুল কলেজে কোথাও রাজনীতি, ছাত্র রাজনীতি করনি? নেভার। আমার মানে যারা রাজনীতি করেন তাদের সঙ্গে একটা কর্ডিয়াল রিলেশনশিপ সবসময় থেকেছে। কোনো কোনো ক্ষেত্রে সেটা আরো ক্লোজ হয়েছে, ডিপেন্ডিং অন দ্য পারসন। আমি পলিটিক্যাল স্টান্স, পলিটিক্যাল কমেন্ট, পলিটিক্যাল অ্যালিজিয়েন্স, এটাতে আমি কখনো এর মধ্যে ঢুকিনি, আর আমি আই ডোন্ট বিলিভ ইন ইট, মানে আমার পার্সোনাল বিলিভ সিস্টেম এইটা। তার মানে এই নয় যে আই উইল নট টেক আ মরাল স্টান্স, বাট আই উইল নট টেক আ পলিটিক্যাল আর স্টান্স। জি করে হেঁটেছিলে? হুম। ওকে, কোথা থেকে কোথায়? সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে হেঁটেছিলাম। ওকে। সেটা মনে মনে হয়েছিল যে এটা ঠিক কাজ, যেটা ঠিক কাজ মনে হবে সেটা করি। কিন্তু এটা তো শিল্পীদের লাস্ট গভর্নমেন্টের সময় তো মাস্ট হ্যাভ বিন এক্সট্রিমলি ডিফিকাল্ট, বিকজ তোমার মতো একজন রেপুটেড শিল্পী প্রত্যেকে মোটামুটি যে 6টা গান রেকর্ড করেছে সেও একটা করে ডাক পেয়ে গেছে, একটা মানে হয় 21শে জুলাইয়ের মঞ্চে কিংবা কোনো মঞ্চে, কোনো ধর্ণা মঞ্চে। তো তুমি এই যে ফোনগুলো যখন আসতো তুমি কি বলতে? আমি বলতাম যে আমার ইউ আর রাইট, একদমই মানে ইনভিটেশন তো আসতো, সবকিছুর জন্যই আসতো, মানে টু বি অ্যালাইন্ডও আসতো বা সবটা, কিন্তু আই অলওয়েজ সেড যে এটা আমার কাজ নয়। আমি যে কাজটা করি সেটা মারাত্মক ভালোবাসি, মারাত্মক ভালো করার চেষ্টা করি। সব সময় কতটা ভালো হয় সে তো দর্শক বিচার করবে, কিন্তু চেষ্টাটা ভীষণ করি।
আই ডোন্ট হ্যাভ দ্য টাইম টু ডু এনিথিং এলস। আমার মনের মধ্যে, আমার মাথার মধ্যে আর কোনো স্পেস নেই যে আমি এটার পেছনে একটা এফোর্ট দেব, আমি এটা করব। আই ডোন্ট থিঙ্ক ইট ইজ মাই জব। ঠিক যেরকম একজন যদি পলিটিশিয়ান হয়, তাকে মনে প্রাণে সেই কাজটা করতে হবে। সে অর্ধেকটা পলিটিশিয়ান, অর্ধেকটা অ্যাক্টর বা অর্ধেকটা এ কি বলছো তুমি? মদন মিত্রর নাম শুনেছো? হুম। তো মদন মিত্র তো সবই করতেন, ও লাভলি থেকে শুরু করে। বাট এইটা এক একটা মানুষ এক এক রকম। এ তো আমাদের মিউজিক ওয়ার্ল্ডেরও লোক ছিল পলিটিক্সে, সিনেমার জগতের লোক পলিটিক্সে ছিল। ইট ইজ দেয়ার পার্সোনাল কল। আই এম নট জাজিং দেম। আই ডোন্ট হ্যাভ দ্য রাইট টু জাজ এনিবডি। এটা আমার পার্সোনাল স্টান্স। কিন্তু আই ক্যান জাজ মাইসেলফ। আমার মনে হয় না যে আমার এটা করা উচিত ছিল। কেননা আমার অ্যাটেনশন ডিভাইডেড হয়ে যেত। আর আমি যে লেগেসি বিল্ডিং প্রসেসে রয়েছি, তুমি ইন্ট্রোডাকশন করার সময় বললে যে অ্যাক্টর অলসো। আই এম অ্যাবসোলিউটলি নট অ্যান অ্যাক্টর। You acted. কিন্তু আই অ্যাক্টেড ইন এ ফিল্ম, সেটা কি হয়েছে? আরে একটা তার লোক জন্য তো যদি গান গায়, বিয়েটা হলো, বিয়ে করার জন্যই তো বিয়ে অভিনয় হলো তো করেছিলাম। অভিনয়ের জন্য। ওইটার জন্যই করেছিলাম। ধরে নাও ততটাই আর কি। I didn't do anything after that. I have said no to more than 30 films ওকে। ওই পিরিয়ডে। এখন একটা সিনেমা করেছি, ব্যান্ড অফ মহারাজাস, একটা গেস্ট অ্যাপিয়ারেন্স করেছি। কেন? ইট ইজ আ মিউজিশিয়ানস রোল। আর আমার মিউজিক, আই এম নট অ্যান অ্যাক্টর। আমার অ্যাক্টিং এ মন নেই। ওটা সাবজেক্টটা আমার। আমি তোমার খালি গায়ে ছবি দেখেছি ইয়েতে, ফিল্মে। কি বলছো? তুমি হট সিনস ইউ হ্যাভ এনঅ্যাক্টেড। you are very. I hope you liked it. I really hope you You were liked quite it. convincing. আমার খালি গায়ে ছবি থেকে তোমার ভালো লেগে থাকে তাহলে well and good. Cheers. But that was a role. That was a I was on a self discovery mode ওই পিরিয়ডটা। আমার একটা পার্সোনাল জায়গা ছিল যেখান থেকে আমার মনে হয়েছিল I should know what life is, and I was trying things out. তার মধ্যে I got this offer to do this film. It seemed interesting. মনে হলো এটাকে করে দেখি কিরম লাগে। করে দেখলাম যে I am not really enthusiastic about acting. এটা আমার খুব একটা অ্যাড্রেনালিন না, সিক্রেশন হচ্ছে। I was waiting যে কখন সিনেমাটা শেষ হবে আর কখন আমি স্টুডিওতে ঢুকে মিউজিকটা বানাতে পারবো। তো আর একটা ব্যাপার আছে, আর একটা মজার জিনিস বলি। এত বছর এত বড় বড় শিল্পীদের সঙ্গে বাজিয়ে, আমি তখনকার কথা বলছি 2004, হঠাৎ এরা রবিশঙ্করজির সঙ্গে অত বছর অত আর্টিস্টদের সঙ্গে সারা পৃথিবী করে বাজিয়ে একটা সিনেমা করলাম। দোষের মধ্যে এই হলো, একটা সিনেমা করেছিলাম। একটা কনসার্টে এমসি অ্যানাউন্স করছে, এখন আপনাদের সামনে বিখ্যাত অভিনেতা বিক্রম ঘোষ তবলা সোলো বাজিয়ে শোনাবেন। দ্যাট ওয়াজ আ টার্নিং পয়েন্ট। আমি এটা আই এম মেকিং আ হিউজ মিস্টেক। আমি যে I should remain সে। I should not become somebody else. Cinema has the power to change your identity overnight. I didn't want to allow that. So, full stop. ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইমেন্সলি ইন্টারেস্টিং। আমার কথা বলো, এখন একটা ফ্যাশন হয়ে গেছে বেশ অনেক দিন ধরেই বুদ্ধিজীবী ব্যাশিং। তুমি নিশ্চয়ই শুনো যে সুশীল সমাজ, যে সুশীল সমাজ কেন জেগে উঠছে না, সুশীল সমাজ কেন রিয়্যাক্ট করছে না, সুশীল সমাজ কেন প্রতিবাদ করছে না। এটা কি তোমারও কখনো মনে হয় যে আমাদের যে ইন্টেলেকচুয়াল কাছে দিয়ে প্রত্যাশাটা, সেটা অনেকাংশে তারা সেটা মিট আপ করেন? এটা কি তোমার মনে হয় কখনো? হ্যাঁ, করে না। সেটা তো সেটা কি খুব একটা অস্বাভাবিক? মানে যারা বুদ্ধিজীবী বলতে তুমি যে you're punning কবি, on সাহিত্যিক, your show and you're punning on your name. no, whatever, কবি, সাহিত্যিক সবাই মানে সেই জায়গা থেকে end of the কম্পালশন day থাকে। সবাই তো মানুষ। তারা কি ভুল করবে না? এটা কি একটা রিজনেবল এক্সপেকটেশন? They will make mistakes. They're human. They will make mistakes. আর একটা সাধারণ মানুষ যেরকম মিস্টেক করবে তারাও করবে। তো এইটা ভাবা যে তারা একদম একটা ঠিক পথ নেবে, ঠিক কথা বলবে সবসময়, I don't think so. আমার ক্ষেত্রে I am answerable to myself. আমি বলতে পারি যে আমি যেটুকু যা বলি বা করি সেটা ভেবে চিন্তে করি। সেটা সেটা রেপারকেশনের কথা ভেবে করো। আমি ভেবে করি, ইয়েস। এবং কোনো সময় এমন কমেন্ট বা এমন জিনিস বলেছি বা এমন স্টান্স নিয়েছি যেগুলো জেনেছি যে এটা করলে I will get trolled to some extent.
এবং সেটা হয়েওছে, but I've যেমন still done it. যেমন Certain comments I've made on not political again, uh, on the music fraternity. মনে হয়েছে যে এটা ঠিক হচ্ছে না, ওটা ঠিক হচ্ছে, কি ধরনের মিউজিক হচ্ছে সেটা নিয়ে বলা, বা এই জিনিসগুলো আমি বলি, এটা আমার পার্সপেক্টিভ, আমি সেটা বলতে আমার অধিকার আছে, আমি সেটা বলি। আর আই ডু নট ইউজ মাই সোশ্যাল মিডিয়া ফর ইমোশনাল আউটবার্স্টস। আই থিঙ্ক দ্যাটস ভেরি সিলি। যারা ওটা করে, ইট ইজ মানে শেয়ারিং এভরিথিং অন সোশ্যাল মিডিয়া, এটা আমার 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 হাই হাই উঠছে। হ্যাঁ, এইটা আমার কাছে কখনোই, আমি এটা বুঝতে পারিনি যে কেন করে লোকে এটা। হ্যাঁ, অনেকেই করে, মানে একটা বড় সংখ্যার লোক এটা করে, এবং সেটা কিছু একটা আশাতে করে যে এরা আমাকে চিনবে, আরো ইন্টিমেট হবে, আরো ভালোবাসবে। I am not from that school. I am from the school that let us be sophisticated, let us be classy. আমরা ততটাই বলি যতটা আমার কাজে লাগবে। আর হ্যাঁ, I will, কেউ চলে গেল, তার সম্বন্ধে আমার বলা যদি সাজে এবং দায়িত্ব থাকে, বলবো। সেটা আলাদা জিনিস। দ্যাট ইজ আ পার্সোনাল লস, কারোর সম্বন্ধে বললাম। বাট এই আজকে সকালবেলা উঠে এই দেখো আমি কি করছি, এই সেলফি তুলে, এটা আই ফাইন্ড ইট ভেরি সিলি। কিন্তু তোমার মতো একজন লোক যে 26শে জানুয়ারি গিয়ে বিজেপি গভর্নমেন্টে প্রজাতন্ত্র দিবসে গিয়ে বাজাচ্ছে। না, 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 না। বিজেপি গভর্নমেন্ট না, ইউ হ্যাভ, আচ্ছা, দিস ইজ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ওকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যা বাজাচ্ছে, একটা রকম কালচার দেখছে এবং রেগুলারলি সেখানে শোজ করছে, আবার কলকাতা আসছে, কলকাতায় শো করছে, কমপ্লিটলি দুটো ডিফারেন্ট ওয়ার্ল্ড। সেই ওয়ার্ল্ডের মধ্যে ঢুকে আবার নিজেকে ডিট্যাচ করে নেওয়াটা, মানে বলার দিক থেকে যেখানে তুমি ওয়েল স্পোকেন অ্যান্ড আর্টিকুলেট, সেটা তো ডিফিকাল্ট আমার মনে হয়। আমি এটা সত্য যে আমি সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য আগেও করেছি, আগের গভর্নমেন্টের জন্যও করেছি। তুমি তো এই- ভেনিস গেলে রিসেন্টলি বোধহয় সেন্ট্রাল হ্যাঁ, গভর্নমেন্ট। হ্যাঁ, হ্যাঁ, মিনিস্ট্রি অফ কালচারের জন্য গেলাম। আমি 75 বছরে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্সের রাজপথে যেই পুরো অনুষ্ঠানটা হয়, তার মিউজিক করেছিলাম আমি আর ঋষিকেশ মিলে ভেনিসে করেছিলাম। গন্ডোলার উপর কখনো মনে খুঁজে পেলে অ্যাক্টর বিক্রম ঘোষকে? না, গন অ্যাক্টর অমিতাভ his বচ্চন days- আর জিনাত আমানকে খুঁজে পেয়েছিলাম। এটা Great পেয়েছিলাম, কারণ দ্যাট ওয়াজ মাই অনলি এক্সপোজার টু দ্য ওয়ান্ডারফুল গন্ডোলাস। গন্ডোলা। আমরা ছোটবেলা থেকে ওটা দেখি বড় হয়েছি যে কি দারুণ, হ্যাঁ। আর একটা ফাটাফাটি গান ছিল, হ্যাঁ। সেটা সার্টেনলি। বাট ইয়া, টু কাম ব্যাক টু ইয়োর পয়েন্ট, যে আই ওয়ার্ক উইথ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ভেরি ক্লোজলি। একতা দিবসের মিউজিকও করেছি আমি এই Yeah. লাস্ট ডিসেম্বরে, অ্যান্ড ইটস বিন আ প্লেজার, গ্রেট প্লেজার। খুব ভালো লেগেছে কাজ করতে, দারুণ একটা ওপেন এনভায়রনমেন্ট, কোনো রকম নেই যে এটা Interference না হলে নেই। হবে না, এটা করতে হবে সেটা, এরকম ভেরি ভেরি গুড এক্সপিরিয়েন্স। আমার কাছে দের ইজ নো কন্ট্রাডিকশন। তারা যদি আমি জিজ্ঞেস করেছি যে তোমরা আমাকে বলছো, তোমরা আমার সম্বন্ধে কি ভাবো, মানে যখন মোহনজি আমার বাড়িতে এলেন, আমি জিজ্ঞেস করেছিলাম যে আমার সম্বন্ধে কি ভাবো, মানে ডু ইউ থিঙ্ক আই এম অ্যালাইন্ড টু এক্স অর ওয়াই। তখন তারাও বলেছিল যে না, উই নো ইউ আর নট অ্যালাইন্ড, এবং দ্যাট ইজ ওয়াই ইট ইজ এ গুড থিং, যে আপনি উল্টোপাল্টা কোনো কমেন্টও করেন না, কোনো এও করেন না, সো ইউ আর উই ক্যান ওয়ার্ক উইথ ইউ। অ্যান্ড মোহনজি আমার বাড়িতে এসে যে আলোচনাগুলো হয়েছিল, মিউজিক্যাল আলোচনা হয়েছিল, ফিউচার অফ ক্লাসিক্যাল মিউজিক নিয়ে আলোচনা হয়েছিল, দারুণ আলোচনা হয়েছিল, সেটাও সত্য। আবার এটাও যেরকম তুমি বললে যে আই হ্যাভ ডান, বইমেলার গান আমার করা, KIFF এর গান আমার করা, তো আমি যে স্টেটে থাকি সেই স্টেটের কাজ আমি করেছি তো, কিন্তু আই এম আ প্রফেশনাল আর্টিস্ট, আর আই ডু নট হ্যাভ, আমার সঙ্গে যে যে ভালো করে কাজ করবে, ভালো ব্যবহার করবে, তার সঙ্গে তো আমি ভালো ব্যবহার করবোই, এটাই স্বাভাবিক। বাট দ্যাট পসিবলি ইজ এ টাফার রোড, মানে তোমার It's a very tough road. টাফ, I ভেরি টাফ। agree, I agree. And I think I have played it with dignity. I think I have done that. মানে And I'm quite তুমি- proud of it. তুমি সিঁড়ি দিয়ে উঠেছো, তোমার বন্ধুরা অনেকে লিফট দিয়ে উঠেছে, উঠে তারা মন্ত্রী শান্ত্রী হয়ে গেছে, কি এমপি হয়ে গেছে, তখন একবারও মনে হয়নি যে উইশ আই হ্যাড টেকেন দ্য এলিভেটর? একদমই না, একদমই না, মানে কখনোই মনে হয়নি, এখনো মনে হয় না। যদি কেউ আমার কাজকে চেনে, আর তারা যদি মনে করে যে আই এম আ ম্যান হু লিভস উইথ হিজ হেড হেল্ড হাই অ্যান্ড উইথ ডিগনিটি, তাহলে তারা আমার সঙ্গে কাজ করলে, টাইম উইল টেল, যাকে বলে না, টাইম টেলস, যে আমরা যদি এখন পেছনে তাকাই, তাহলে আমি যে কাজগুলো করেছি গভর্নমেন্টের জন্য,
বা যে কোনো কাজই করেছেন, সেটা কিন্তু একটা একটা লাইফ রয়েছে সেই কাজগুলোর। দে আর নট ফ্লিপেন্ট ওয়ার্ক, যে ফেলে দিলাম সেই কাজগুলো। মানে তুমিও জানো যে কেআইএফএফ এর মিউজিক একটা সময় করেছিলাম, চেঞ্জ হয়েছিল, আবার পাবলিক ডিমান্ডে সেটা ফিরিয়ে আনা হলো। সেম উইথ বইমেলা, বইমেলা তো পাবলিক ডিমান্ডে ফিরিয়ে আনা হলো। আই এম নট ডুইং দিস ফর পলিটিক্যাল পার্টি, আই এম ডুইং দিস ফর মাই স্টেট, এবং দ্যাট ইজ মাই স্টান্স। এবার ইয়েস, ইউর রাইট, আমি হয়তো তাতে আবার স্লো গ্রোথ হবে, গ্রোথ অনেক স্লো। হয়তো আরেকজন তাড়াতাড়ি পৌঁছে যাবে একটা জায়গায়, হোক না। আই এম ভেরি কনফিডেন্ট এন্ড ভেরি ক্লিয়ার ইন মাই হেড। এটা ভগবানের আশীর্বাদ আমাকে, মেবি ইটস মেডিটেশন। বিক্রম ঘোষ লোকটা অ্যাকচুয়ালি কেমন? কারণ কেউ বলে প্রচন্ড অহংকারী, 1 টাকাও কমায় না, আবার কেউ বলে যে ফ্রেন্ড, সবসময় বন্ধুদের সঙ্গে থাকে, ডাউন টু আর্থ। কেউ বলে প্রচন্ড স্নুটি। সো আই এম রিয়েলি কনফিউজ। তুমি যদি ক্যামেরাকে বলো যে তুমি লোকটা কিরকম। ভালো প্রশ্ন এটা। দেখো, ইয়েস আই হ্যাভ আ হাই ফি, বাট আই এম প্রবাবলি that person who has done the maximum number of free shows. আমি প্রচুর ফ্রি শো করি, ফর কজেস, ফর ফ্রেন্ডস, হোয়াট এভার ইট ইজ, সো ইট ইজ নট যে এটা আমার ঔদ্ধত্য। আমার মনে হয় যে আমি একটা কাজ করি যেটার একটা দাম আছে, সেই দামটা দেওয়া উচিত। যদি না দিতে পারেন, আমি ফ্রিতে করে দেবো। আই উইল নট চার্জ ইউ হাফ মাই ফি or give you a hefty discount. ডিসকাউন্ট নেই, ডিসকাউন্ট নেই। I don't, মানে সামান্য সামান্য হতে পারে, বাট ইট ডাজন্ট সিম রাইট। কারণ আমি যে কাজটা করছি সেটা বোধহয় আমিই করি, সেটা যদি তার একটা দাম থাকে, তাহলে দামটা তো দেওয়া উচিত, হ্যাঁ। তো সেটা ঔদ্ধত্য নয়, দ্যাট ইজ আ প্র্যাকটিক্যাল স্টান্স। এবারে যদি আমরা বলি যে বন্ধুত্ব, বন্ধুত্ব আমার কাছে মারাত্মক মানে রাখে। সিম্পল একটা কারণ, আই এম অ্যান অনলি চাইল্ড। I lacked friends when I was growing up. ওইখান থেকে আমার, লাইক সিবলিংস। হ্যাঁ, I lacked siblings. আমার কাজিনস ছিল, তারা গরমের ছুটিতে আসতো, এরকম। কিন্তু I was primarily lonely as a child. সেইটার জন্য I made it a point to make relationships that lasted. লোনলিনেসের জন্য তো উল্টো দিকের বাড়ির ছাদের ওই কোণার দিকে যে মেয়েটাকে দেখা যেত, তাকেও তো লোনলিনেসের মধ্যে নিয়ে আসা যায়। হ্যাঁ, এনেওছি। আচ্ছা, আচ্ছা। অসাধারণ। So that is it. But যেটা বলছিলাম যে রিলেশনশিপস আর ভেরি ইম্পর্টেন্ট ফর মি, এবং যদি কাউকে আমি বন্ধু বলে মানি, তাহলে আই থিঙ্ক দ্যাট ইট ইজ মাই জব টু বি বাই দ্যাট পার্সন সাইড থ্রু থিক এন্ড থিন। সেটা আমার বন্ধুরা জানে যে আমি সেটা করি। এবং এবার অপরদিকে যদি কেউ বলে ঔদ্ধত্য, একটা একটা অ্যাঙ্গেল আনি পুরো জিনিসটার মধ্যে। তবলা, কনিষ্ঠ কি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। The tabla has always been regarded as a accompanying instrument. Absolutely. সে সাইডে বসবে, তাকে এরকম করলে সে বাজাবে, সে যখন তখন বাজিয়ে উঠতে পারবে না। তো I revolted against this because I am a man who thinks very democratically. আমার মনে হয়েছে তবলা থেকে বিশাল আকারের একটা পারকাশন যন্ত্র পৃথিবীতে নেই। ইট ইজ আ মনস্টার ড্রাম। এই যন্ত্রটা তার মান পাওয়া উচিত। সেই মান পেতে গেলে বিক্রম ঘোষকে একটা ফি চাইতে হবে। আমি যখন প্রথম আমার ফিউশন শো শুরু করি, যেখানে তবলা মাঝখানে বসে, স্টেটমেন্ট, তবলা সাইডে বসে না, তবলা এখানে মাঝখানে বসে, তবলা বসে বাজানো হচ্ছে, and this artist is charging one of the highest fees in Eastern India. It is important to do it as a statement for tabla. যে না, আমরা সিনেমার গান গেয়ে এটা হচ্ছে না, গান গেয়ে এটা হচ্ছে না, তবলা বাজিয়ে হচ্ছে। সো দিস ইজ এটা আমার জীবনের মোর্চা একটা। সেটা করতে গিয়ে আমাকে কিছু জিনিস ফেস করতে হয়েছে, কিছু স্টান্স নিতে হয়েছে, এবং আই হ্যাড টু সে যে নো, আই উইল নট প্লে ফর লেস দেন দিস অ্যামাউন্ট, কারণ ইউ আর গোয়িং টু হিয়ার আ ফ্যান্টাস্টিক ইনস্ট্রুমেন্ট। সেটাকে মান দাও, তার যোগ্য রেমুনারেশন দাও। মানে এটা হচ্ছে যে বাঙালি অভ্যস্ত যে গোয়েন্দাগিরি ফেলুদাই করবে, তোপসে করবে না, তোপসে অ্যাসিস্ট্যান্ট। তুমি বলছো যে ফেলুদা ভাবছি না, আমি তোপসে, আমি কেস সলভ করবো, তাই তো?
না, আমি তো তোপসে নই। না আমি মানে তো- আমি আমি তো ফেলুদাই। আমি ফেলুদাই। আমি ওকে, তো ফেলুদাই, হ্যাঁ, কিন্তু এখানে ফেলুদাকে তোপসে করে দিয়েছে। ফেলুদাকে তোপসে করে দিয়েছে। আমি ফেলুদা, আই এম রিক্লেমিং মাই পজিশন। এইটা তো একটা হিউজ গেম চেঞ্জিং একটা এটা নাম্বার ওয়ান, যে আমার আইডেন্টিটিটা কমপ্লিটলি চেঞ্জ করে দেওয়া, যে এইটাই আমার আইডেন্টিটি। নাম্বার টু হচ্ছে কমার্শিয়ালাইজেশন অফ সো কল্ড, যেটা কি বলবো, ইটস লাইক টেস্ট ক্রিকেটকে কেউ বলছে না টি20টাও ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি। এই দুটো তুমি যে মানে ম্যাসিভ, মানে তবলার জগতের সোশ্যাল মুভমেন্ট, ইয়েস, এটা থ্যাংক ইউ ফর সেইং দ্যাট। That is my life encapsulated. Okay. That means everything to me. এই সোশ্যাল রিফর্মারদের জীবনে প্রচুর ঝড়ঝাপটা যায়, কি কি গেছে একটু বলো। মারাত্মক প্রেশারের গেছে। ওষুধ টষুধ খেতে হয়েছে কিছু? খাই, এখনো খাই। এখনো? প্রেশারের ওষুধ তো বয়সের সঙ্গে খেতে হয়। I'm না sure মানে শুধু তবলা মানে অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকলে এত খেতে হতো না বোধহয়। সেটা হয়তো ঠিক। মানে অনেকটাই স্ট্রাগল। এক তো হচ্ছে আর্লি ডেজ, কি করো ভাই, তবলা বাজাই, ও খুব ভালো কথা, কিন্তু করোটা কি? হুম। দিস ওয়াজ Standard. আর্লি কনস্ট্রাক্ট। তারপরে যখন তবলা বাজিয়ে একটু একটা জায়গা হলো, এবারে আই ওয়ান্টেড টু বি অন মাই ওন। হুম। রবিশঙ্করজির কাছ থেকে সরে এসে রিদমস্কেপ তৈরি করা, সেই পিরিয়ডটা অনেকে হেসেছিল। এই তবলাকে মাঝখানে বসিয়ে একটা শো করছে, তার জন্য আবার 1,00,000 টাকা চাইছে। দিস ইজ 2001, 2002। এটা আবার হয় নাকি? এটা ছিল, এবং ওই স্টিরিওটাইপটা ভাঙা আই থিঙ্ক হ্যাজ বিন মাই লাইফ ওয়ার্ক। এটা বিশাল একটা লড়াই, আজও লড়াই। বাট এখন যেহেতু একটা স্থান হয়েছে, লোকে সহজে সেটাকে সামনে আনতে পারে না যে এটা না। বাট আই থিঙ্ক একটা পারসেপশন চেঞ্জও হয়েছে। কিন্তু তবলাবাদকদের স্থান চেঞ্জ হয়েছে না, শুধুই বিক্রম ঘোষের চেঞ্জ হচ্ছে? একটা বিক্রম, একটা জাকির হোসেন, একটা শঙ্কর ঘোষ, একটা বিক্রম ঘোষ, এরকম করতে করতে যদি ট্রাইব ইনক্রিজেস, ওকে, যেটা হচ্ছে, তখন কিন্তু ফিও বাড়ছে, ইম্পর্টেন্সও বাড়ছে। তুমি যদি তাকিয়ে দেখো পরের জেনারেশনে, কিন্তু তারা অলসো থ্রু সোশ্যাল মিডিয়া তারা অনেক বেশি সামনে এসে গেছে। আমাদের তো একটা সময় ছিল যখন সঙ্গত করতাম, 90s এর কথা বলছি, কার্ডে নাম দিত না, খালি যন্ত্রীর নাম বা সিঙ্গারের নাম থাকতো, প্রায়শই তবলাবাদকের নাম থাকতো না। তো অল অফ ইট, সে যাচ্ছে ফার্স্ট ক্লাস এসিতে, আমি যাচ্ছি 3 টায়ার নন এসিতে। দিস হ্যাজ হ্যাপেন্ড ইয়ার আফটার ইয়ার। আমার মনে আছে আমি প্রার্থনা করতাম ট্রেনে বসে, 3 টায়ারে বসে, যে ভগবান একদিন আমাকে ফার্স্ট ক্লাসে যেন চড়িও। অনেক বছর যখন বিজনেস ক্লাসে চড়ে যাচ্ছি, একদিন হঠাৎ মনে পড়লো এটা। I was complaining about the food in the airplane, and I suddenly remembered I am that guy who used to pray যে আমাকে একদিন ফার্স্ট ক্লাস ট্রেনে দিও। আমি এখন বিজনেস ক্লাস প্লেনে যাচ্ছি and I'm complaining। মানে মনুষ্য জাতি ভুলেও যায় সত্যি। নিজেকেই দেখলাম হঠাৎ আয়নাটা নিজের সামনে ধরে, মনে হলো ঠিক, শাট আপ, ইট হোয়াটস গিভেন টু ইউ। সো এটা যখন তুমি করলে, যে গায়করা অভ্যস্ত ছিল যে আমি বি অল অ্যান্ড এন্ড অল, আর ও হচ্ছে 12th ম্যান, The side, তাদের রিয়াকশন গুলো কিরকম হতো? it was complex. Some have remained friends. অনেকের সঙ্গে সম্পর্ক আরো গাঢ় হলো, আরো অপরচুনিটিস তাদের সঙ্গে, যাদের মন খোলা, যা এরকমও মানুষ তো আছেই। তাদের কত ধরবো, 15%? হ্যাঁ, কারেক্ট। 85? খুব বেশি হলে 20 কাছাকাছি, কেউ 15 থেকে 20 মধ্যে ধরো। হ্যাঁ, 85 কি বললো? 85 ক্রিটিক্যাল ছিল। অনেকেই বলতো যে এখন ক্লাসিক্যাল তবলা ছেড়ে এইসব করছে। They used to say mean things, but they forgot that I had played top-end classical tabla for more than 15 years, playing with the top man in the business, that is Ravi Shankar. Every artist in India একটা সময় বিক্রম ঘোষকে টপ 3 তবলা সঙ্গীতকারদের মধ্যে চাইতো। একে না পেলে একে না, এর মধ্যে আমি ছিলাম। সেখান থেকে যখন ফিউশন করছি, হঠাৎ they used it against me যে এখন তো এই সব করে, এই সব, হ্যাঁ, এই সবটা যে কত শক্ত এবং তার কতটা জাত আছে, মান আছে সেটার মধ্যে। আই থিঙ্ক নাও আর একটা জেনারেশন তৈরি হয়ে, যারা আমার ফিউশন মিউজিকের ফ্যান,
তারা এখন বলছে যে wow, this guy was a pioneer, he was doing something new. Anybody who tries to do something new is going to be lambasted in the early years. এটা হবেই হবে। তো ওই সাহস নিয়ে নামতে হবে খেলার মাঠে। তো সেই লোকগুলো আজকের দিনে 85 যারা ফিউশন নিয়ে হাসাহাসি ঘুরতো, তারা কে কি করছে? See, I don't want to be, মানে আমি তাদেরকেও ছোট করতে চাই না, তারা নিজেদের, see, some of them are doing well, তারা নিজেদের পথে ঠিক মতো চলেছে। আর কিন্তু কিছু লোক এরকম আছে যারা সময়ের সঙ্গে হয়তো পাল্টাতে পারেনি। তারা যদি চেঞ্জিং টাইমস এর সঙ্গে চলতে পারতো তাহলে আরো রেলেভেন্ট থাকতো। কিন্তু আই এম নট মেকিং এ স্টেটমেন্ট অন দেম। আমার স্টেটমেন্টটা আমারই উপর, যে আমি এটা করতে চেয়ে জেনে শুনে নেমেছি সেটা করতে। যে আমাকে গালাগাল দেওয়া হবে, উনি গাল বাজান, এটা তো একটা, বিক্রম ঘোষ বলতে বডি ড্রামিং, তাই তো? বডি ড্রামিং। কিন্তু গাল বাজান বিক্রম ঘোষ, সেও তো 25 বছর হয়ে গেল, আরেকটা কি গাল বাজাচ্ছে অনেকেই, বাট আর ইউ ক্রিয়েটিং আ মোডাস ফ্রম দিস? এমন একটা পারফরমেন্স করা হচ্ছে কি যেটা বডি ড্রামিং কে ক্লাসিক্যালের সঙ্গে ইন্টিগ্রেট করে, তবলার সঙ্গে বডিটাকে একটা কিট বানিয়ে তার সঙ্গে একটা ইলেকট্রনিক হ্যান্ড ড্রামকে নিয়ে, দিস ইজ ইভলিউশন বলে আমার মনে হয়েছিল। একটা জেনারেশন, they think this is evolution, but the purists will still say this was wrong. But my answer to them is that I'm not playing classical music like that. আমি যখন ক্লাসিক্যাল মিউজিক বাজাচ্ছি, আমার থেকে কনভেনশনাল কেউ নেই। আমি পাজামা পাঞ্জাবি তা কোনো ইলেকট্রনিক নেই, কোনো কত লোকই চেঁচায় অডিয়েন্স থেকে, একটু গাল বাজান, একটু শোনান আমাদের, নেভার। এটা ক্লাসিক্যাল শুনতে আসছেন, আপনি ক্লাসিক্যাল শুনবেন, ওটার জন্য ওই শো। So I have different avatars. You have to respect the space between those avatars. সেটা যদি একটা আর্টিস্ট নিজের স্টান্সটা স্ট্রং নেয়, it cannot be a problem. আমার মতো ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের যে পৃথিবীটা, এটা নিয়ে অ্যাকচুয়ালি আমাদের খুব একটা ভালো ধারণা নেই। হোয়াট ইজ ইট লাইক? ইজ ইট ডার্ক? ইজ ইট ব্লু? ইজ ইট ইয়েলো? হোয়াট ইজ ইট লাইক? Like many, like every other world, it is gray. গ্রে, ওকে। Every world is gray. সেটা কখনো রুথলেসলি গ্রে না গ্রে? In certain circumstances, yes, ruthlessly gray, bordering on black. ওকে। Certain circumstances, bordering towards white. সো আপনার যদি মন শক্ত না হয়, আপনি ভুলেও এই পৃথিবীতে আসবেন না, তাই তো? এটা কি মন্ত্র? মন শক্ত না হলে, তুমি ঠিকই বললে, এই পৃথিবীতেই এসো না। এই পৃথিবীটাতে যে কোনো, তুমি বলো না, তুমি এত বছর ধরে মারাত্মক জার্নালিজম করেছো, ইউ হ্যাভ ফেসড your own challenges, big bats, what have you? I mean, allow me to say this on your show, that what you did for a certain house is history, and that is growth. You have to recognize that. যদি তুমি গাটসি হও, তুমি যদি এমন একটা কাজ করো যেটা গেম চেঞ্জিং, তাহলে লোককে তোমাকে একটা সময় আসে যখন ওই মূল্যায়নটা হয়, এটা আমি দেখেছি হতে নিজের চোখে। But yes, to be successful, you have to be strong. You have to be strong and disciplined. Consistently strong. মারাত্মক consistency, strong, disciplined ইত্যাদি হতেই হবে। I mean, look at এই যে মাইকেল ফিল্মটা এসছে, look at what Michael Jackson went through. কি সাংঘাতিক একটা চ্যালেঞ্জিং লাইফ। আমিও তো ফেস করেছি, আমার জায়গায় আমি অনেক কিছু ফেস করেছি, বিভিন্ন জিনিস। সো বাট না, এই শিল্পী, এই যে লোকজন যারা হয়তো লেজেন্ডারি, কিন্তু কখনো কখনো মনে হয়েছে যে হাউ ক্যান দে বি সো মিন? এত, আমি আমার চোখে এদের প্রতিভা একরকমের, এরা অ্যাকচুয়ালি রিয়েল লাইফ একরকমের। সার্টেনলি কিছু লোক যেরকম, এরকমও দেখিয়েছি যারা মারাত্মক স্মল মাইন্ডেড। মানে বিক্রম একটা বেশি হাততালি পেল বলে তার মনে হলো একে আর কোনোদিন নেব না। একটা ঘটনা বলি তাহলে বুঝতে পারবে। আই ক্যানট নেম দ্য আর্টিস্ট, দেয়ার অল কলিগস এন্ড ফ্রেন্ডস। ইন দ্য 90s একজন আমাকে একটা শোতে বাজিয়েছিলাম, বাজাবার পরে একটি সুন্দরী মেয়ে, বিদেশি, এসে স্টেজে উঠে আমার কাছে চলে আসে, এসে আমার হাতটা ধরে বলে, ইউ আর অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক, এবং শি লিঙ্গার্ড 5 minutes উইথ মি বিফোর গোয়িং টু দ্য আদার আর্টিস্ট।
আমার সেই আর্টিস্টের সঙ্গে সামনে 4টে শো ছিল, আই ওয়াজ টেকেন অফ অল দ্য 4 শোজ। এটাও হয়। খুব স্বাভাবিক, কারণ সুন্দরী বিদেশিনী এবং তুমি নিয়ে চলে যাবে তবলা আমি বাজিয়ে। কোথাওই যাইনি, খালি হ্যান্ডশেক করেছিল, তাতেই এই অবস্থা। আর এও হয়েছে, বই পড়ছি, আমার বই পড়া, আমি তো ইংরেজি সাহিত্য মাস্টার্স করেছি, আমার তোমার বই ইংলিশ পড়া লেখাও একটা খুব ভালো হবে। আমার প্যাশন ওটা। আমি বই পড়ি, সবসময় বই পড়তাম। একজন আমাকে দুটো কনসার্ট থেকে বাদ দিল, বেশি বই পড়ছি আর বেশি শক্ত আর বেশি এডুকেটেড করে। যে তবলাবাদক আবার এত এডুকেটেড কেন হবে? আবার বই পড়া, এত বই, আবার সাইকোলজির বই পড়ছে, এটা একটু বাড়াবাড়ি। এই সো there are stereotypes in people's heads. You can't do anything about it. অপরদিকে there is a Pandit Ravi Shankar who took me because of all these qualities. সে দেখলো যে এরকম একটা দারুণ তবলা বাজায়, আবার বইও পড়ে। উনি তো মারাত্মক কিউরিয়াস ছিলেন, সারাক্ষণ বই নিয়ে আলোচনা। এই তুমি কি পড়লে বলো, এই সাইকোলজি বই, এরিক বার্নটা তুমি পড়েছো? আরে এরিক বার্ন কিন্তু দারুণ। হি ওয়াজ কমপ্লিটলি সেলফ এডুকেটেড, স্কুলে তো সেভাবে যাননি। এটাও আছে, এটাও আছে। আমি যদি ব্ল্যাক বলি তো হোয়াইট আছে, দুটো মিলিয়ে বস গ্রে, ওই জন্য গ্রে বললাম। জিনিয়াস অফ রবি শঙ্কর, হাউ উইল ইউ এক্সপ্লেন? কিসে? এরা সাংঘাতিক লোক, কি করে এক্সপ্লেন করবো? ফ্লো, একটা ফ্লো, মানে উচ্চারণ সবসময় হয় মিউজিকে। মানে তোমার যদি আমি বলি লতা মঙ্গেশকর, রবি শঙ্কর, পাশাপাশি দুজনকে নিয়ে বলো, কি বলবে? সত্য, তোমার ক্যামেরার পেছনে যে রয়েছে আমাকে বলেছিল সত্য বলতে আজকে। যাহা বলিব সত্য বলিব। সত্য বলিব, সত্য বলছি। নোট, I am a humongous fan of Pandit Ravi Shankar. I am a great fan of Lata ji. Great. I am a humongous fan of Kishore Kumar. আমার ফ্যান্ডমটা, আমি যাদের ফ্যান, তাদের মধ্যে কিছু কোয়ালিটিস আমাকে টানে, সেগুলো একটু আউট অফ দ্য বক্স। সো কিশোর কুমারকে আমি চিরকাল ভগবান ভেবে এসেছি। মনে হয়েছে ওরকম ট্যালেন্টেড লোক ভাবা যায় না। মানে কিশোর কুমার আর রবিশঙ্করজিকে দুজনকে মিলিয়ে একটা গল্প বলি। 1994 আমি রবিশঙ্করজির সঙ্গে প্রথম ট্যুর করছি। আমরা স্যান ডিয়েগো থেকে লস অ্যাঞ্জেলেস যাচ্ছি। উনি পেছনটায় বসে, ড্রাইভারের পেছনে, আমি ড্রাইভারের পাশে বসে, তখনকার দিনে ওয়াকম্যান, আমি ওয়াকম্যান শুনছি। তো বললেন যে, আমার ঘোড়া বলে ডাকতেন, খুব স্পিডে বাজাতাম, খুব অলওয়েজ একটা চার্জে থাকতাম, ঘোড়া। এই যে ঘোড়া, কি শুনছো? তা আমি খুব ইনোসেন্টলি বললাম, কিশোর কুমার শুনছি। হ্যাঁ, তুমি যাচ্ছ আমার সঙ্গে বাজাতে, 2 ঘন্টার মধ্যে তুমি স্টেজে উঠবে আমার সঙ্গে, তুমি কিশোর কুমার শুনছো? এই জন্য তোমাদের জেনারেশনটা এই, ওরা খুব বকবই করলে। আমার কিরকম খুব এম্বারাস হলাম। তো যাই হোক, তার পরের দিন আমরা আবার একটাতে শোতে যাচ্ছি। এবার আমি আবার হেডফোন করে, কি শুনছো? আপনার আল্লাহ খাসামে বাজা, বিশ্বাস করছে না, দাও দেখি। হ্যাঁ হ্যাঁ, এটা শোনো, এই সিন্ধু বেলবিটা, এটা আমরা অমুক করে, হ্যাঁ গুড, এটা করো, একটু নিজের হোমওয়ার্কটা করো, করে স্টেজে যাও। 4th কনসার্ট থেকে I was back to Kishore Kumar. I knew he will never again check. কারণ he trusts me now. আমি আজ অব্দি কনসার্টের আগে কিশোর কুমার শুনি। ক্লাসিক্যাল, পিওর ক্লাসিক্যাল কনসার্ট, 13 মাত্রা তবলা লহরা বাজাবো, তার আগে কিশোর কুমার আনেওয়ালা পাল জানেওয়ালা হ্যাঁ শুনছি। তাতে কি হয় মনে? আমার না কিশোর কুমারের গান শুনলে একটা অ্যাবান্ডন আসে, অদ্ভুত। এটা আমি বাংলা, তুই গে অ্যাবান্ডন, এটা মানে একটা সীমান্তে হারিয়ে যাওয়ার ব্যাপার থাকে, দূর সীমান্তে চলে যাওয়া। লোকটাকে যদি একবার দেখতে পেতাম, একটা প্রণাম করলে জীবন ধন্য হয়ে যেত, হয়নি। হ্যাঁ, ওই অ্যাবান্ডনটা আমাকে ফ্রি করে দেয়। আমি গান বাজনা করেছি অ্যাবান্ডনের জন্য, আমি গান বাজনা করেছি সুখ পাওয়ার জন্য। আমি যদি এটা নিয়ে টেনশন করি, এই আমি যাব, এই আমার প্রোগ্রাম, ঘাম ঝরছে, এ করছে, ঠাকুর 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 করছি, হ্যাঁ ও বাবা আজকে যেন উত্তরে দাও, হ্যাঁ, this is not why I became a musician. I became a musician to have a good time, to enjoy my music. এটা রবিশঙ্করজির সঙ্গে আমার তর্ক হতো। উনি চিরকাল ওই রকম, উনি হাইপার টেনশন, উনি একেবারে গিয়ে আর আমার বল, তুমি এরকম কি করে থাকো, এত বড় একটা শো আছে, তোমার কোনো টেনশন নেই, জানো যে আমি তো কিশোর কুমার শুনছি। পরবর্তীকালে উনি মেনে নিয়েছিলেন যে কিশোর কুমারই শুনবে, 10 বছর পরে আর কিছু বলতেন না। বাট দ্যাটস দ্য ওয়ে আই লাইক মাই লাইফ টু বি।
I don't want to be tense without reason. আর লতাজিকে মারাত্মক মানি, কিন্তু আমার হিরো কিশোর কুমার, আর.ডি. বর্মন, পণ্ডিত রবিশঙ্কর, এরকম আছে কিছু লোক যারা আমার হিরো। লতা আশা তার মধ্যে পড়ে না। আশা পড়ে, আশা পড়ে। আশা মোর দেন লতা আমার জন্য। আচ্ছা। প্লিজ, যারা অন্য ভাবেন, আপনাদের ওপিনিয়ন আমার ওপিনিয়ন, না, হতেই পারে। আর কিন্তু আমার আশার গানে কি ছিল? ভার্সিটিলিটি। মানে আমি যখন আশাজিকে শুনছি হেলেনের জন্য গাইছে, তারপরে শুনছি এমন একটা গান যেটা একেবারে এইখানে লাগছে এসে, উমরাও যান, আর তারপরে একটা গান শুনছি দিল পড়োসি হেতে, যেটা মানে মুশকিল এক্সিকিউট করা একটা। আচ্ছা, মেরাজে গজল, গোলাম আলীর সঙ্গে এমন গজল গাইলো যে মানে মনে হচ্ছে উনি গজল গাইতে জন্মেছেন। তো এই ভার্সিটিলিটিটা আমার কাছে খুব খুব প্রিয়, আমার ভালো লাগে এটা। রবিশঙ্করজি সেটা ছিল। হি ওয়াজ সো হি মেড এ চেম্বার অর্কেস্ট্রা। সিতার কনসার্টও লিখেছিল লোকটা। এই জার্মানিতে গত আগের সপ্তাহ আমরা বসে একজনের বাড়িতে উই ওয়ার লিসেনিং টু হিজ কনসার্টো, জুবিন মেহতার কন্ডাক্ট করা, লন্ডন ফিলহারমোনিক, 70s এর লেখা। কি কাজ! সেই লোকটাই গান্ধী বানাচ্ছে, তার মিউজিক করছে। সেই লোকটাই দুর্দান্ত একটা ইয়ন কালিয়ানি আলাপ করছে, তিলক খামত বাজাচ্ছে। সেই লোকটাই আবার যখন কথা বলছে মনে হচ্ছে হায় হায় হায়, এর মানে এর ভক্ত না হয়ে আমি কি করব। রবিশঙ্কর বা জাকির হোসেনের তোমাকে পার্টিং গিফট কি, বা তুমি কি নিয়েছো ওদের কাছ থেকে? দারুণ প্রশ্ন, দারুণ প্রশ্ন। Nobody has ever asked me this. This is a fantastic question. রবিশঙ্করজি আমাকে না এটা সব থেকে বড় গিফট যেটা, সেটা হচ্ছে ওয়ার্ল্ড কালচারের প্রতি আমার চোখ, মুখ, মাথা খুলে দেওয়া। যে ওয়ার্ল্ড কালচার কি, তার একটা ঘটনা বলতে হবে, তবে তোমার দর্শকরা মজা পাবে এই জিনিসটা। 1989-এ আমি আমার প্রথম জীবনে বিদেশ ট্যুর ছিল, জাপান, প্রফেশনাল। বাবার সঙ্গে গেছি, বাবার ট্রুপের সঙ্গে গেছিলাম। কিচ্ছু খেতে পারিনি। সব দেখি কাঁচা, এই হাফ ম্যারিনেটেড, একটু এই স্কুইড, অক্টোপাস, এই কিছু খেতে পারিনি। সার্কা 1995 আমি রবিশঙ্করজির সঙ্গে গেছি। এটা অ্যাম্বাসেডরিয়াল ডিনারে বসে আছি, সানকেন টেবল, উনি আমার পাশে, আর পুরো ট্রেডিশনাল একটা জাপানিজ দিয়েছে। সেখানে সব আছে, সি ফুড, টি ফুড, মাছ, মাংস, অনেকটা কাঁচা কাঁচা, আমাদের জন্য কাঁচা কাঁচা। এবার উনি দেখছেন আমাকে, আর দেখছেন যে আমি হেজিটেট করছি, খাচ্ছি না। কানে কানে একটা কথা বলেছিলেন, সেই কথাটা ওপেন্ড মাই আইজ অ্যান্ড চেঞ্জ মাই লাইফ। উনি বলেছিলেন, বিক্রম, তুমি তো এতগুলো বছর একটা ভালো বাঙালি ছেলে হয়ে কাটিয়েছো, কিন্তু তোমার আকাঙ্ক্ষা আছে একটা ওয়ার্ল্ড মিউজিশিয়ান হওয়ার। ইফ ইউ ওয়ান্ট টু বি আ ওয়ার্ল্ড মিউজিশিয়ান, you have to Embrace the world. put the food of different cultures into your mouth. Your mouth is one of the most intimate places. তার মধ্যে যদি সেই কালচারের খাবারটা তুমি দিতে পারো, তাহলে ইউ আর ট্রুলি এমব্রেসিং দ্যাট কালচার। সেটা যদি না করতে পারো, তাহলে তোমার কাঠামোটা কিন্তু খুব ছোট্ট একটা ওয়ার্ল্ড সিটিজেন হওয়াটা ইনকমপ্লিট থেকে যাবে। এত রেজোনেট করেছিল কথাটা, আমি ইমিডিয়েটলি আই কুক অ্যান অক্টোপাস এন্ড আই হ্যাড ইট, and eventually I became a sort of a connoisseur of Japanese food. যখন এখানে প্যান এশিয়ানে প্রথম জাপানিজ আসে, তখন I was called to do the tasting. Okay. I can eat as fast with chopsticks as with my hands. ওইটা উনি মাথাটা, তো এইটা কিন্তু উনি শুধু জীবনবোধে করাননি, এটা মিউজিকেও করিয়েছিলেন। 2 লক্ষটা আছে। আর একটা ছোট্ট করে বলছি, এটা তাইপেতে উনি বাজাচ্ছেন। 15,000 লোক তাইপেতে, কি করে তাইপেতে 15,000 লোক ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক শুনতে গেছে, আমি তো অবাক। এবার ওঠার সময় বললেন, আমরা আলাপ করব না, প্রথমেই তবলার সঙ্গে একটু লড়াই করে জমিয়ে দিয়ে তারপরে দেখা যাক কি হয়। 12 মিনিট একটা হই হুল্লোড় হলো, মারাত্মক হাততালি। অডিয়েন্সকে এবারে উনি বলছেন, ডিড ইউ লাইক দ্য মিউজিক? হিউজ একটা রোর। ইফ ইউ লাইকড ইট, উইল ইউ লিসেন টু অ্যান ওল্ড ম্যান? Yes, yes.
দেন শাট ইউর আইস। 15,000 লোক চোখ বন্ধ করলো। এইবার উনি একটা ইয়ামানে আলাপ বাজালেন, তবলাবিহীন। 12 মিনিট ওই চোখ বন্ধ। চোখ খুললো সবাই যখন, কিছু লোকের চোখে জল, আর দে অল ক্ল্যাপড as loudly as they clapped when it was that exciting thing. Okay. এবার উনি বললেন, so now you realize that our Indian classical music is just as entertaining as it is spiritual. This is why he was Ravi Shankar. He was a true ambassador for India. সুপার কাইন্ড। পণ্ডিত জাকির হোসেন 1999 লস অ্যাঞ্জেলেসে জাকির ভাইয়ের একটা প্রোগ্রাম শুনতে গেছি, রবিশঙ্করজি গেছেন, আমি গেছি, নমস্কার, সবাই গেছি আমরা। তো প্রোগ্রামটা পরে আমি গ্রিন রুমে গেছি, তো আমাকে জাকির ভাই বলছে, কাল ক্যা কর রা হ্যায়? বললাম আই এম হিয়ার অনলি। বলে দেন কাম ফর লাঞ্চ। ওর হোটেলে গেছি দুপুরবেলা লাঞ্চ খেতে। দ্যাট টার্ন আউট টু বি আ 4-hour লাঞ্চ। বসতেই এবার একটা জিনিস লোকে অনেকেই জানে না, একটা সময় আমরা একই বাড়িতে থাকতাম। আচ্ছা আমেরিকাতে যখন বাবা মা আলিগড় কলেজে শেখাতেন, which is the 60s and early 70s, তখন যে বাড়িটাতে আমরা থাকতাম, ওপর তলায় মা বাবা আমি থাকতাম, নিচের তলায় জাকির ভাই আর পণ্ডিত চিত্রেশ দাস শেয়ার করতেন। ওকে তো আমাকে যখন বাবা মা বেরোতো তখন জাকির ভাইয়ের কাছে বেবি সিট করতে রেখে যেত। ওকে সেটা সারা জীবন আমাকে শুনিয়ে গেছে যে তুই দাদা বল মত, তুই বেবি হে বেবি কে তারা দেয়। এটা ছিল 99-এ he tells me क्या कर रहा है? তুমি তো জানো আমি তো পণ্ডিত রবিশঙ্করের সঙ্গে বাজাচ্ছি। একটা তো ভেতরে হালকা গর্ব হয়েছে তখন যে রবিশঙ্করের সঙ্গে বাজাই। তো আমি বললাম যে কেন জিজ্ঞেস করছেন? পাট করে বললো, খুশ, সর্টেড, লাইফ ইজ সেট। হোয়াট ইজ হি সেইং? আমি তখন চোখের দিকে তাকালাম, দেখলাম হি ওয়ান্টস দ্য ট্রুথ। I said, no, not set, not sorted. He told me, you're too talented to restrict yourself to what you're doing right now. Don't do just this. You can do more. You can play more music, do more music. He didn't say become a composer, become this. এগুলো বলেনি, কিন্তু বলেছিল যে তোমার মধ্যে সেই বীজটা আছে আরো অনেক কিছু করার। That was the gift he gave me. He gave me that gift. অ্যাকচুয়ালি এটা একটা খুব ইন্টারেস্টিং গল্প মনে পড়লো যে হর্ষ ভোগলে গাভাস্কারের কোম্পানিতে চাকরি করতো প্রথমে, যখন ও কিছুই হয়নি, এবং ভালো চাকরি করতো, গাভাস্কার খুব ভালোবাসতেন। এক সময় ঠিক করলো চাকরিটা ছেড়ে দেবে, টেলিভিশন করবে। তো গাভাস্কার ওয়াজ ভেরি আপসেট যে আমার একটা প্রিয় ছেলে চলে যাচ্ছে। তখন হর্ষ বলেছিল যে সানি ভাই, আপনি জীবনে যা হতে চেয়েছেন আপনি হয়ে গেছেন, আমি জীবনে যা হতে চেয়েছি হইনি, আমাকে আমার স্বপ্নের পেছনে প্লিজ ছুটতে অ্যালাউ করুন। তোমার ঘটনাটা শুনে আমার মনে হলো সেরকমই রবিশঙ্করের সঙ্গে থেকে ফাইনালি জাকির হোসেন বললো এবার ঘোড়ায় ওঠো। হ্যাঁ, সো দ্যাট ওয়াজ, তো জাকির ভাই, তুমি তো জানো আমি সেরেন্ডিপিটি ফেস্টিভ্যালের কিউরেটর হয়ে 4 বছর কাজ করেছি। তো যে বছর মারা যায় তার আগের বছর একই দিনে হি ওয়াজ অ্যাট সেরেন্ডিপিটি, বাজিয়েছে। ওখানে এসে থেকেই শুরু করেছে, আমার ভীষণ পেছনে লাগতো আমার, আরে বহুত বড় কিউরেটর হ্যাঁ यहाँ सुना कहाँ है, उसको बुलाओ, आर्टिस्ट को तो देख ही नहीं रहा है, এসব করতে। তো আমি প্রোগ্রামের পরে গিয়ে দেখা করতে, বলছে চল 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 হোটেল মে আজা। হোটেলের লবিতে বসে গপ্প হচ্ছে। তখন আমি বললাম, তুমি জানো আমি, আমার খুব মানে হি ওয়াজ বিং রিয়েলি সুইট, আই এম সো প্রাউড অফ ইউ, হি ইজ অলওয়েজ সে দিস টু মি। ছোট দেখেছি আমি গাল ফাল টিপতো, চুমু খেতো, এইসব করতো। আমার কাছে ছবিও আছে সারাক্ষণ। হি ইউজ টু ট্রিট মি লাইক এ চাইল্ড। 55 বছর বয়সে হি ওয়াজ ট্রিটিং মি লাইক এ চাইল্ড। तो ही ऐसे कि आई एम सो प्राउड ऑफ यू, तूने इतना कुछ किया, इतना अलग अलग चीज किया। তখন আমি বললাম যে কিন্তু তুমি তো বলেছিলে, তুমি সেই চিঙ্গারিটা জ্বালিয়ে দিয়েছিলে, ভেতরে ছিল, কিন্তু তুমি না জ্বালালে হয়তো কনফিডেন্সটা পেতাম না বা অত তাড়াতাড়ি হতো না সেটা। তখন বলেছিল যে ঠিক কিয়া না मैंने, ঠিক পকড়া তেরে को मैं। দ্যাট ওয়াজ হিজ গিফট টু মি। হি ওয়াজ আ ক্যাটালিস্ট ফর মি। ও যদি না বলতো ওটা, আমি হয়তো করতাম মেবি another 7-8 years চলে যেত। ও যদি দড়িটা খুলে না দিত। He did that for me.
এই দুটো লোকের মারাত্মক আমার জোরে। বাবার পরে যদি বলি যে মানে আর শেখরজি আমার কার্নাটিক গুরু। These are the people who made me. Why is it যে আমজাদ আলী খান somehow does not do shows with you anymore, যার সঙ্গে তুমি একটা সময় বাজাতে? এই প্রশ্নটার উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, কারণ আই ডোন্ট নো। কিন্তু এটুকু বলবো যে he really has encouraged me on various fronts. He played for my music in Kadamburi. তুমি জানো যে কাদম্বরীতে মানে I requested him, he came on board, he played. আমি ডোবার লেনে যে বাজনাটা ওনার সঙ্গে 2002-তে বাজিয়েছিলাম, সেটা রিলিজড, দারুণ একটা বাজনা। এখনো খুব আমাকে বলেন বহুত আচ্ছা বাজাতা है। কেন আমার সঙ্গে বাজান না এটা বলা মুশকিল, কেননা এভরিবডি হ্যাজ দেয়ার ওন রিজন, কমফর্ট জোন, অ্যান্ড আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট টু গেস। মিউজিক ইন্ডাস্ট্রিতে কি লোকে কান ভাঙায়? না, ভাঙায় না। নিশ্চয়ই ভাঙায়, যে কোনো ইন্ডাস্ট্রিতে লোকে গান ভাঙায়, হুম। এটা হতেই পারে, কিন্তু আমার মনে হয় না যে কান রবি ভাঙানো- শঙ্কর কান পাতলা ছিলেন? সবাই কান পাতলা, মানে উনিও ছিলেন, কিন্তু ওনার কিছু আহ, জিনিস ছিল যেগুলো উনি হ- এরকম গোপ্পে ছিলেন, খুব একটু কান পাতলা ছিলেন, হয়তো হয়তো না ছিলেন, কিন্তু হি wouldn't take any major professional call on the basis of hearsay. এটা কিন্তু গুণ ছিল ওনার, সেটা করতেন না। তো আমার সঙ্গে অনেকে বাজায় না, অনেকে বাজায়। জাকির ভাই 99-এ ওই দিনই আমাকে বলেছিল যে মেরে সাথ বহুত লোক নেই বাজাতে। if you are known and you have a certain flair and panache, সেটা সবসময় কমফোর্টেবল নয় সকলের জন্য। আসলে তুমি চুল টুল ঝাঁকিয়ে এমন একটা সিচুয়েশন তৈরি করো না বাজিতে, যে তখন বাজনাটা মানে যে গায়ক সে কিছুটা পেছনে চলে যায়, বা যে বাজাচ্ছে সে কিছুটা তো এইটা তুমি আমাকে যেটা যারা যেটা বলে ক্রিটিসাইজ করে, ওটা বলে আমাকে তুমি চিঙ্গারিটা জ্বালাচ্ছ। You're a আমি smart journalist. আমি আমি I will answer that. হ্যাঁ। I will answer that. আপনাকে আমি কেন বলছি, আমি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের পর এই কথাটা শুনেছি, সেই জন্য বলছি। So, মানে বেসিক্যালি ইউ স্টিল দ্য শো, সো অবভিয়াসলি যে লোকটা, সবাই তো চায় শোটা স্টিল এক নম্বর হচ্ছে দারুণ বাজাতে হবে, দারুণ। You cannot be less than excellent. যারা তবলা বোঝে, I am not talking about pseudo intellectuals, তারা জানে বিক্রম ঘোষ কি তবলা বাজায়। তা না হলে তো রবিশঙ্করজি আমাকে নিয়ে 12 বছর প্রোগ্রাম করতেন না, সেটা লোকে জানে। কিন্তু দ্যাটস নট দ্য এন্ড অফ ইট। জাকিরজি, আমার মনে আছে, and these are the things I learned while I was young. Dover Lane 1985, এল শঙ্করের সঙ্গে বাজাচ্ছে। আমি ওই প্রথম দেখলাম যে একজন পাউডার নিয়ে হাততালি পেতে পারে। জাকিরজি এতখানি কার্লি চুল, 85, he was a heartthrob like none other আর কি। সে একটা তেহাইয়ের মাঝখানে দুটো গ্যাপ থাকে, একটা গ্যাপে এরকম ভাবে পাউডারটা নিল, পুরো চুলটা এদিকে গেল, পাউডারটা নিল, চুলটা পুরো স্লোমোতে এদিকে ফিরলো, আবার রাউন্ডটা বাজিয়ে আবার এদিক থেকে পাউডারটা যতক্ষণে নিচ্ছে ততক্ষণে তালি আর থামানো যাচ্ছে না। Let us not forget, it is a performing art. It is not radio art. আমরা অল ইন্ডিয়া রেডিওতে বাজাতে বসি, আমরা একটা স্টেজে বসেছি যেখানে দ্য ভিজুয়াল ইজ অলসো ইম্পর্টেন্ট। সেই জায়গাটা ইউ হ্যাভ টু গিভ টু ইউর অডিয়েন্স। ইট অ্যাকসেন্চুয়েটস ইউর পারফরমেন্স। যত বড় বড় আর্টিস্ট, a lot of them have done that. কিশোর মহারাজ দুর্দান্ত স্টেজ প্রেজেন্স ছিল। রবিশঙ্করজি নিজে, উনি একটা, he used to accentuate his performance through his with his hair, his looks, his body language. জাকির ভাই করেছে, তো বিক্রম ঘোষ করলে তো পাপ নেই তাতে, কিন্তু ইট ইজ নেসেসারি। আমি তোমাকে অরিন্দম শীলের মেয়ের বিয়েতে বাজাতে দেখলাম ফোর্ট উইলিয়ামে, এবং ইনফ্যাক্ট আমার দেখে মনে হলো যে তোমার বোধহয় হাতে অ্যাডিশনাল কোনো স্ট্রেংথ আছে, বিকজ আদারওয়াইজ ওরম হাতের উপর জোর দিয়ে একটা লোক বাজাতে পারে না। তুমি আমাকে যখন শেষ হওয়ার পর বললে অ্যাপারেন্টলি তোমার ডাক্তার বলেছিল বাজনা ছেড়ে দিতে, নাকি তোমার ওই স্ট্রেংথটা নেই?
মানে কি এক্স্যাক্টলি বলবে যে কি? হ্যাঁ, এটা কখনো বলা হয় না। মানে মেবি বলা উচিত, বলি। সো আই হ্যাড আ debilitating disease of the right hand. সেটা এক্সট্রা পাওয়ার প্লে এর জন্য। মানে আমি যখন ফিউশন বাজানো শুরু করি, I was playing with drums and খুব স্বাভাবিক সেটা হওয়া, guitars হ্যাঁ। and I was putting a lot of stress. তো হাত দিয়ে বাজাচ্ছি, তো লাঠি দিয়ে বাজাচ্ছি না। তো মারাত্মক স্ট্রেন হতো, বুঝিনি তখন। সো একটা debilitating disease হয় ডান হাতের, যেটা এই পুরো এরিয়াটাকে এফেক্ট করে। এবং বাজনা বছর ৩ তো বটেই, প্রায় বন্ধ হয়ে গেছিল। That period I was surviving on composition, on music director হয়ে I was doing that. It was a very difficult phase এবং ডাক্তার বলেছিল যে এটা সারবে না। এটা আপনার আর ৩ বছরের বেশি আপনার আয়ু নেই বাজাবার। That is now 17 years. এবং অনেকেই বলছে, তুমিও বলছো যে হয়তো আগের থেকে হয়তো বেটার বাজাচ্ছিস, পাওয়ার আরো হ্যাঁ। এইটা না, I totally attribute it to a spiritual force, যেটার আরাধনা আমি করে আসছি বহু বছর ধরে, এবং সেটা এসেছিল আমার বাবার জারিয়ে। বাবা ওয়াজ আ জিনিয়াস। বাবা যখন দেখলো ছেলের এই অবস্থা, ছাদের ঘরে এসে রেয়াজ দেখে কাঁদলো আগে, কেঁদে নিচে গেল, ২০ মিনিট পরে চোখে একটা জ্যোতি এলো, বললো আমার মনে হচ্ছে আমি জানি কি করতে হবে। তো আমার হাতটা নতুন করে ফেলিয়েছিল। হাত ফেলা হয়, মানে হাতটা, যে হাতটা এইরকম ছিল, এরকম ছিল, ওটাকে এইরকম করে এই আঙুলটাকে বার করে দিয়েছিল, বেসিক্যালি আউট অফ দ্য ইকুয়েশন। বলেছিল ১.৫ থেকে ২ বছর লাগবে আবার বাজনা ফিরতে, তোকে শিশুর মতো বাজাতে হবে এখন, আবার এবার তো সেন্টার অফ গ্র্যাভিটি চেঞ্জ হয়ে যাবে। ঠিক ১.৫ থেকে ১৫-২ বছরের মাথায় আমার হাত ফিরে আসতে শুরু হলো, মানে স্পিড আসতে শুরু করলো। দিস ফিঙ্গার ইজ স্টিল এফেক্টেড, কিন্তু আমার বাজনাতে স্পিড বা এতে পাওয়ারে এফেক্ট হয় না। অ্যান্ড আই ওয়াজ অলওয়েজ এ ভেরি পাওয়ারফুল। আমি স্ট্রং বাজাই, আমি সফটও বাজাতে পারি, কিন্তু আমার যে স্পিকের স্ট্রেংথটা, সেটা রবিশঙ্করজিও বলতেন। আর ইনফ্যাক্ট আমার গোড়ার দিকে আমি এতটাই তখন অতটা কন্ট্রোল করতে পারতাম না নিজেকে, আমার মাইক কমিয়ে দিত সবাই, এই এত জোরে বাজাচ্ছি, ওরে বাবা। তো ওইটা একটা আমার ছিল। সেখান থেকে নিঃস্ব হয়ে যাওয়াটা ইমাজিন করো, যে সেখান থেকে দেন there was this turn around. I think it's spiritual. সেই সময়টা I কি think করতো ওই সময়টা? বজরং বলী আমাকে আশীর্বাদ করেছিলেন। আমি আরাধনা করি বহু বছর ধরে, আর আমার বাবা রাস্তা দেখেছে। ওই সময়টা মাস্ট হ্যাভ বিন এক্সট্রিমলি ডিফিকাল্ট। It was it was it was like the end of life. মানে যেটা করতে জন্মেছি সেটা হচ্ছে না, পারছি না করতে। এরকম কোনো এবং ডাক্তার নেই যে আর দেখাইনি, কখনো বোধহয় পারবো না। আর কখনো পারবো না। সেটা তো একটা সাংঘাতিক জায়গা। তো সেখান থেকে বেরিয়ে আসার পরে আহ, কোথাও একটা ফেথ জন্মে গেছে। কোথাও মনে হয়েছে আহ, যতটুকু পারা যায় যদি ভালো করি, যদি ঠিকঠাক একটা কার্মিক জায়গা রাখা যায়, তাহলে বোধ হয় দ্য কসমস হ্যাজ গিভেন মি আ গিফট ব্যাক। মানে তুমি কি এটা সত্যি মনে করো যে একটা বিয়ন্ড এ পয়েন্ট মেডিকেল সায়েন্স অনেক কিছু ব্যাখ্যা করতে পারে না, স্পিরিচুয়ালিটি টেকস ওভার, কসমস টেকস ওভার, যদি তোমার রিয়েল সমর্পণটা ঠিকঠাক হয়? 150%। আমি এটা মানে নিজের জীবন দিয়ে দেখেছি। এবং there is a tremendous strength যেটা মানুষ পেতে পারে যদি তারা, অফকোর্স তার একটা সায়েন্টিফিক অ্যাঙ্গেল থাকে, যেটা আমার বাবা নিয়ে এসেছিল, কিন্তু তোমার যদি আকাঙ্ক্ষাটা ওই রকম হয়, মারাত্মক স্ট্রং হয়, আর তুমি চাইছো ওটা করতে, রিয়েলি ব্যাড, ইউ রিয়েলি ওয়ান্টেড, আমার হাত আমি বাজাবোই বাজাবো, এইটা যদি থাকে, একটা বড় পার্সেন্টেজ অফ দ্য টাইম কিন্তু থিংস ক্যান ফ্লিপ ব্যাক। এরকমও শুনেছি লোকের সাংঘাতিক রোগ হয়েছে, সেরে গেছে। সেটা হয়, তার একটা সায়েন্টিফিক কারণ থাকে, কিন্তু দ্য ব্রেন ইজ আনএক্সপ্লোরড। সায়েন্স যতটুকু চিনতে পেরেছে ব্রেনকে, ব্রেনের মধ্যে যদি একটা জিনিস হয় যে এটা ঘটবে, আমি আবার তবলা বাজাবো, সেটা যদি মারাত্মক একটা আকাঙ্ক্ষা, কনফিডেন্স, ইচ্ছে, বিলিফ থাকে,
একটা স্ট্রং পসিবিলিটি আছে, যেটা এখন অনেকে বলে দি কল ইট ম্যানিফেস্টেশন। এইসব Yes. কথাগুলো এখন খুব পপুলার Yes, হচ্ছে। popular. আমাদের সময় ছিল না, আমরা জানতাম না। হুম। কিন্তু হয়তো আই ম্যানিফেস্টেড ইট। তোমার কখনো এরকম সিচুয়েশন হয়েছে যে আমায় সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হতে পারে? ইয়েস, হয়েছে? গেছি। ও গেছো? আচ্ছা, ওকে। সেটা কিরকম ফেজে? সেটা তখন মানে এই ফেজ নয়। এটা আগে, এটা প্রথম যখন আমার প্রথম বিয়ে ভাঙে তখন গেছিলাম। ইট ওয়াজ আ ভেরি ট্রমাটিক ফেজ, টার্বুলেন্ট ফেজ। আর এটা ডিপ্রেশনের দিকে যাচ্ছিলাম, তখন মনে হয়েছিল এটা করা উচিত। সো আই ওয়েন্ট। কিন্তু তারপরে আমার জীবনে একজন স্পিরিচুয়াল গুরু আসেন, গৌতম দা, যে 2006 থেকে আমাকে গাইড করছে। এবং ওনার হি অলসো ওয়ার্কস অ্যাজ এ সাইকিয়াট্রিস্ট। সো whenever I faced something that is difficult for me to calibrate, আমি ওনার সঙ্গে কথা বলি, শান্তি পাই। উনি কি স্পিরিচুয়াল কোনো গুরু বা কিছু? স্পিরিচুয়াল, অ্যাস্ট্রোলজিক্যাল, সাইকিয়াট্রিস্ট, প্রপার, মানে হি হোল্ডস আ ডিগ্রি। তো সবটা মিলিয়ে একটা ওটাও বজরংবলী পাঠিয়ে দিয়েছে ওনাকে আমার জীবনে, যখন খুব দরকার ছিল তখনই এসে টপকা যাকে বলে। সো আই রিয়েলি বিলিভ দ্যাট দ্যার ইজ আ স্পিরিচুয়াল পাথ ইন লাইফ। সেটাকে ফলো করা দরকার। সেটা ফলো করলে একটা জায়গায় ভালো হয়। সো তুমি এরকম একটা সুপার এক্সপ্রেস ট্রেন এক্সেলেন্সের দিকে চালাও কন্টিনিউয়াসলি, এবং জয়া অলসো ইজ এ ভেরি স্ট্রং মাইন্ডেড ওমেন, আমি যতদূর দেখেছি। সো ওয়্যার ডাজ শি, জয়া কিভাবে দেখে ট্রেনটাকে? আমাদেরকে একজন গৌতম দাই বলেছিলেন যে একই আস্তিনে দুটো তরোয়াল। It's not been easy. She's very strong as a person, এবং ওর যে বক্তব্যগুলোর যে the strength that she brings to what she believes in is very strong, এবং সেটাকে কাউন্টার করা আমার জন্য খুব ডিফিকাল্ট হয়। So it's not easy. It is not an easy marriage, but it is a marriage with sincerity, and it's a marriage with a lot of common ground, especially artistically, এবং there's love. So এই জায়গা থেকে ওইটাকে আমরা ওভারকাম করতে পারি, কিন্তু এভরি নাও এন্ড দেন লাগে। বাট তোমার কি ঝগড়া করার সময় আছে? আমি তো রুটিনের মধ্যে দেখতে পাচ্ছি না। আছে? হয়েই যায় ঝগড়া। তুমি ঝগড়া করায় ভালো না খারাপ? ভালো, ঝগড়া করে ভালো? হ্যাঁ ভালো, ঝগড়া করতে পারি। রিয়েলি? হ্যাঁ, ও, তোমার দেখে পারি। মনে হয় না কিন্তু। বাড়িতে করি, আচ্ছা। বাইরে খুব বেশি করি না। কিন্তু আমি বাইরে what I do is that I will say what I have to say and walk out. না সফট ভয়েসে ঝগড়া না হাস্কি ভয়েসে ঝগড়া? বাইরে সফট ভয়েসে, বাড়িতে আই গেট লাউড। এখন অনেকটা কমে গেছে। পরিমিত। হ্যাঁ, গত 5-7 বছর ওই মেডিটেশনের ফল, একটু শান্ত হয়ে যাওয়া ইত্যাদি। কিন্তু ইয়েস, ভেতরে তো একটা ফাইটার, ভেতরে আমি ফাইটার। I can charge the windmill sometimes like But Don Quixote. জয়াও তো একজন মানে খুব বেশ Fighter. ভালো আর্টিস্ট, ফাইটার, ডান্সার, অ্যাক্ট্রেস ছিল একটা সময়। এখনো করছে। ওর কোনো কোয়ালিটি থেকে তুমি কিছু ইনভাইব করেছো? ওরও একটা মারাত্মক জিল আছে। ধরো, ও গত বছর সিঁড়ির আশ্রম, তো বাচ্চাদের মানুষ করেছে, করে আবার অ্যাক্টিং এ ফেরা, সেটাও at her own terms. She will not do anything that she doesn't want to do. তো আশ্রম করলো, দু একটা ছবি করেছে যেগুলো ভালো, আলিফা করেছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই বয়সে এসে the way she is conquering ভারতনাট্যম, বডি কিন্তু দেয় না। It's a very physical form. Yes. যেটা তুমি you have to split, you have to do full splits at times, মানে যেটা এই বয়সে ডিফিকাল্ট। She does it and she's got tremendous grit, যেটা আমি খুব অ্যাডমায়ার করি। আমি আমার নিজের মধ্যে গ্রিটটা অ্যাডমায়ার করি, ওর মধ্যে গ্রিটটা অ্যাডমায়ার করি, and we bond on the grit also. কিন্তু এই যে তোমার মানে কাউন্টলেস ফিমেল অ্যাডমায়ারার্স আমি দেখি তোমার শোর সময় গিয়ে, হাউ ডাজ শি হ্যান্ডেল দেম? She's also got a lot of male admirers. আচ্ছা। অনেকেই এসে বলে তোমার বউ এত সুন্দরী, তোমার বউ দারুণ, তোমার তুমি আমি কি মানে বলি- এরকম পয়েন্টে তোমার মোবাইল টোবাইল চেক করতে হবে নাকি না? তা একটু করতে হবে কি? কি বলবো, থ্যাংক ইউ স্যার বলে এবার সে ছাড়ে আর না, সেটাও হয়। তো ওকেও ওটা ফেস করতে হয়। সো ইট ইভেন্স আউট। It evens out.
It's been 22 years. We sorted it out. এমন কোনো কথা আছে যে লাইফে মনে হয় যে এই কথাটা আমার বলা হয়নি, বলা উচিত ছিল আমার? 60 বছর হতে চললো, সিনিয়র সিটিজেন হতে যাচ্ছি। বাই দ্য ওয়ে, ওয়েলকাম টু দ্য ক্লাব। এমন কোনো কথা আছে যেগুলো হয়তো খুব মনের কথা, প্রাইভেট কথা বলা হয়নি, শেয়ার করা হয়নি, এরকম কিছু? বিক্রম ঘোষ, যে বিক্রম ঘোষের কথা কেউ হয়তো শোনার মতো কেউ সেই সময় ছিল না, বলা হয়নি। I am, মানে contrary to public opinion, incredibly emotional, extremely vulnerable. এতটা vulnerable, এতটা ইমোশনাল যে আমার কম বয়সে বাঁচাটাই ডিফিকাল্ট ছিল। এত সহজে দুঃখ পেতাম, এত সহজে মন খারাপ হয়ে যেত, এত সহজে ভঙ্গুর ছিলাম হয়তো সাম লেভেল, ইউনো। ওইখান থেকে যে জার্নিটা অফ মেন্টাল রেজিলিয়েন্স, সেটা একটা বিশাল জার্নি আমার লাইফে, যে কারণে আমি I have so much faith in the Almighty and all of these things. যে আমার মনে হয় যে এটা তার ছাড়া, তুমি আমাকে বলেছো যে তুই তো খুব স্ট্রং পারসন, বেশ একটা তোমার মতামত নিয়ে চলতে পারো। I wasn't like this. আমার স্কুলের বন্ধুরা জানে I was incredibly vulnerable. এই একটু লালু টাইপের, একটু কান্নাকাটি করে, এরকম টাইপের ছেলে। হ্যাঁ, I am still the same person inside, but I have learned to hide it well. And also, I don't like the emotional Bikram, the overtly emotional. I like the emotional Bikram in the studio or on the stage, যে তার ইমোশনটাকে ট্রান্সলেট করছে থ্রু মিউজিক। কিন্তু ইমোশন ডে টু ডে জিনিসে এত বেশি থাকলে তুমি সারাক্ষণ কষ্ট পাচ্ছ। মহিলা ফ্যানরা কোন বিক্রমকে দেখে? ইমোশনাল বিক্রমকে না স্টুডিও বাইরের বিক্রমকে? I think দু রকম আছে। There is a sensual side, যেটা স্টেজে লোকে দেখে। একটা ওই যেটা তুমি বললে, এই চুল ঝাঁকানো, চুল তো এখন কমে গেছে, যাই হোক অতটা ঝাঁকানো যায় না, বাট চুল ঝাঁকানো, হাত করা, একটা ফ্ল্যামবয়েন্স, সেটা একটা ভালো লাগা, দ্যাট মে বি দ্য সেন্সুয়াল সাইড। বাট যারা আমাকে চেনে, and that includes the men also, they know the emotional side, and I think the real liking comes from there. তারা যে আমার বন্ধু, সে মহিলা হোক আর পুরুষ হোক, আর ফ্যান হোক, বা ইন দ্য পাস্ট হোয়াট এভার রোমান্টিক রিলেশনশিপস, তারা সেই ভালনারেবল লোকটাকে দেখেছে, সফট লোকটাকে দেখেছে। সেই সফটনেসটা হয়তো তাদের ভালো লেগেছে, মনে হয়েছে যে এই লোকটা তো ভাবিনি এতটা সফট ভেতরে। অ্যান্ড ফাইনালি এত যে ক্রিটিক্স যারা এই আনকনভেনশনাল স্টাইলটাকে ক্রিটিসাইজ করে যে করেছে, আজকে এই সিনিয়র সিটিজেন হওয়ার মোড়ে পৌঁছে পিছন ফিরে তাদের দিকে তাকিয়ে কি মনে হয়? এক তো হচ্ছে, আই এম নট আ সিনিয়র সিটিজেন, আই এম মিয়ারলি আ সিটিজেন। ওকে, Seniority is not in my head. I don't feel it. And you'll be glad to hear both you and I have many lady fans still. I don't have, you have. বাজানা যা বাজাতে পারলে হতো। No. So that is nice to feel that you are desirable. সেটা ঠিক আছে, সেটা যে কোনো মানুষেরই ভালো লাগতো। কিন্তু আমার মানে আই ফিল যে একটা একটু চেঞ্জ বয়সের সঙ্গে আসা উচিত, যে ইউ শুড কন্ডাক্ট ইউরসেলফ উইথ ডিগনিটি। যে ডিগনিটিটা যতটা রেখে একটা কাজের মধ্যে করে, ইউ ক্যান ডু সামথিং ক্রেজি অলসো, বাট দের শুড বি আ প্ল্যান দ্যাট পিপল ক্যান সি, দের শুড বি এ মেথড টু দ্য ম্যাডনেস। সেইটা যদি লোকে দেখতে পায়, আর একটা জিনিস হয়, কনসিস্টেন্টলি 40 বছর গৌতম দা, আই এম প্রফেশনাল মিউজিশিয়ান 40 ইয়ার্স, 86-এ প্রথম টাকা নিয়ে বাজাই, তো একটা লং রান লোকে দেখছি 40 বছর ধরে একটা ফেট জন্মাচ্ছে, এই লোকটা খেটেই যাচ্ছে, খেটেই, যেমন শাহরুখ খান বলেছিল, I can only claim that I slog. Bikram Ghosh is also like that. He can claim that he slogs. If I've made 200 albums, I've done 60 feature films, I've done 60 feature films in more than 85% in a span of 12 years. So, কতখানি SBF এর ফিল্মে তোমার ইদানিং দেখা যাচ্ছে না? না, দেখা যাচ্ছে না। এটা কি মিউচুয়াল সেপারেশন? No,
I don't know what it is. ওরা হয়তো মনে করে যে আরেকজনকে নিয়ে কাজটা উইল বি লেস কস্টলি, যেটা তুমি বললে যে 1 টাকাও কমায় না। টাকা কমায় না। আমি কমাই, কিন্তু হয়তো ভাবে যে না এটা কমাবে আরো না, আরো ডিসকাউন্ট আরো কমালে ভালো হয়, সেটা হয়তো হতে পারে। সেটা ডেফিনেটলি ইজ ওয়ান অফ দ্য রিজনস যে অনেকেই অ্যাপ্রোচ করে না বা বলে না। বাট আই রিয়েলি ফিল দ্যাট ইফ আই এম পুটিং ইন 4 months অফ টাইম আই শুড গেট পেড। এটা যদি না হয় তাহলে, আর বেঙ্গলে তো সবকিছু সস্তাই হয়ে গেছে। এত সস্তা কেন? মানে এখানে লক্ষ্মীর ভান্ডার চেয়েও না। আমি যে লোকটা শো করছি দিল্লিতে বা বম্বেতে বা হায়দ্রাবাদে, যে টাকা নিচ্ছি তার অর্ধেক টাকা অফার করছে কলকাতায়। স্যার এটা তো কলকাতা, এর মানে কি? কেন? এফার্টটা তো একই। একই তো, ওখানে যে টাকা পাচ্ছি এখানেই সেই টাকা পাবো, তো কেন পাবো না? সো দ্যাটস ইট। মানে আই এম ডুইং এ তেলুগু ফিল্ম, I am getting 10 times what I get in Bangla. What is this? একটা তো প্যারামিটার রাখো। তুমি এখানে আসার জন্য বাড়িতে এলে কষ্ট করে স্টুডিও থেকে অনেক কষ্ট অনেক একদমই ধন্যবাদ। হলো না, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ ফর দ্য না কনভারসেশন। না, আর একটা ছোট্ট একটা গিফট আছে, একটা সৌজন্য উপহার শালিমারের পক্ষ আরে বাহ। থেকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর আড্ডাজীবীর তরফে আর একটা গিফট আছে, একটা গিফট হ্যাম্পার আছে। ও ওয়াও। এটা জয়ার সঙ্গে ঝগড়ার সময় জয়াকে হ্যাঁ, দিয়ে এটা দেবে, দেবো ঝগড়া হবে। placate করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ গৌতম দা, ইটস বিন অ্যান অ্যাবসলিউট প্লেজার। ফাইনালি একটা রিকোয়েস্ট, একটু রিকোয়েস্ট করতে খারাপ লাগছে, কিন্তু জিনিসটা আমার এত প্রিয় যে আমি একটু দেখতে চাই এই অনুষ্ঠানের শেষে তোমার এই বডি ড্রামিং, গাল বাজানো, যেটা একটা সিগনেচার বিক্রম ঘোষ। আচ্ছা, ওয়াই শুধু গাল? আমি দেখি যা আছে, দেখি বাজানো যায় কি? হ্যাঁ নিশ্চয়ই। Superb. Vikram Ghosh show. Thank you so Thank much, you. Vikram, once again. থ্যাংক ইউ। Thank you so much. খুব ভালো থ্যাংক থেকো। ইউ, থ্যাংক ইউ, ইউ টু। আড্ডাজীবীতে আজকে আমার বাড়ির অতিথিকে আপনারা দেখে নিলেন, শুনে নিলেন বিক্রম ঘোষকে। আবার পরের এপিসোডে নতুন অতিথি নিয়ে আসবো, কিন্তু এখনকার মতো প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব করুন আড্ডাজীবী চ্যানেলে, আর বন্ধুদের বলুন যে আমাদের এই চ্যানেলটা দেখার জন্য। ভালো থাকবেন।